নমস্কার। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। এই সময়টাকে বুঝে নেওয়া, মানসিক প্রস্তুতি রাখা। এই ভিডিওর বিষয় যাদবপুরে পড়ুয়ার লাশ হওয়াটা অত্যন্ত জরুরি, কিন্তু যুক্ত হতে হবে। যে কোনো লাশ হলে কিন্তু হবে না, ভালো করে খেয়াল রাখুন। এই কারণেই লিখেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুরে পড়ুয়ার লাশ। আর কি বিষয় থাকছে এই ভিডিওতে? 2014 টেট। আর কি থাকছে? এসএসসি নিয়োগ। এই যে পরীক্ষা হচ্ছে, আগামী রবিবার আবার পরীক্ষা আছে, গত রবিবার হয়ে গেছে। সেই নিয়োগ হবে? উত্তর আগেও দিয়েছি এসবে, তবু আবার অনেকে প্রশ্ন করছেন, নতুন নতুন পাঠক বন্ধু শুভাকাঙ্ক্ষী যুক্ত হয়েছেন, বোঝার চেষ্টা করছেন প্রসেসগুলোকে তাঁদের জন্য। তো এখন প্রশ্ন করতেই পারেন যে যাদবপুরে পড়ুয়ার লাশের সঙ্গে 2014 টেট আবার এসএসসি নিয়োগ, এগুলো একটা লাইভের মধ্যেই কেন? নিশ্চয়ই যোগাযোগ আছে। এগুলো একই মুদ্রা, দুটো পিঠ। আমার দৃষ্টিভঙ্গি তাই বলে। আপনারা অনেকে সেটা বুঝতে পারছেন। আজকে এই সুতোগুলো একটু একসাথে গেঁথে নিয়ে, মানে একসাথে ব্যাপারটাকে, এক সূত্রে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আপনারা ইতিমধ্যেই অনেকেই বুঝে গেছেন। আমি বহু আগেই এই কথাগুলো বলেছিলাম যে এমনটা হবে। নতুন বিশ্ব ব্যবস্থায় সরকারি যে সেট আপ আছে, যেটা সাবসিডাইজ ছিল এবং যেটা ওরাই করেছিল, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের যখন একটা জায়গা ছিল, আপনারা জানেন যে মিক্সড ইকোনমি, ভারতে জওহরলাল নেহরুর সেখানে সংবিধানে দেখবেন সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটির কথা বলা ছিল। অর্থাৎ সেক্ষেত্রে তখন পৃথিবীতে দুটো মেরু ছিল, একদিকে ক্যাপিটালিস্ট নেটোর রাজা সম্রাট গণতান্ত্রিক জোটের মার্কিন যুক্তরাষ্ট্র, অপরদিকে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ সমাজবাদী রাষ্ট্র জোট, বর্ষ, এরকম ভাবেই ছিল। আর ভারত যেহেতু সেই সময়, ভারত তহ বহু দেশ, যেটা নামের অন্তর্ভুক্ত বলা হয়, নন অ্যালায়েড মুভমেন্ট, তো সেই সমস্ত দেশই আসলে সোভিয়েত ইউনিয়নের লেজুর ছিল বলা যেতে পারে। এভাবেই প্রক্রিয়াটা চলছিল। আর সেই সময় ভারতে মিক্সড ইকোনমির কালচার বা সংস্কৃতি বা সোশিও ইকোনমিক প্যাটার্ন, যেভাবেই বলুন, চলছিল। তো এই যে খেলাটা, বলশেভিক বিপ্লব, আমি গ্রিগরি রাসপুটিনে লিখেছি, বলশেভিক বিপ্লব কে প্রমোট করা, লেলিনকে প্রমোট করা, এই তথ্য সহকারে গ্রিগরি রাসপুটিনে লিখেছে। সে সময় কিন্তু এভাবেই জারতন্ত্রকে, রাশিয়ার জারতন্ত্র, তাকে উৎখাত করবার জন্য লেলিনকে ফান্ডিং করা হয়েছিল, বলশেভিকদের ফান্ডিং করা হয়েছিল। তো তারপরের ইতিহাস তো এখানে এত আলোচনা করা যাবে না, ভিডিওটির বিষয় তাও নয়। যাই হোক, তারপরে স্ট্যালিন ব্যাপারটা একটু বেঁকে বসেন এবং কোল্ড ওয়ারের সূত্রপাত হয়, ঠান্ডা লড়াই। তো সেই সোভিয়েত ইউনিয়ন যতদিন টিকে ছিল, মোটামুটিভাবে এই মিক্সড ইকোনমি বলুন, অর্থাৎ সরকার একটা উল্লেখযোগ্য এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা নেবে এবং সরকারি প্রতিষ্ঠানগুলো থাকবে, পিএসইউগুলো থাকবে। পিএসইউগুলো সেই সময় গঠিত হয় স্বাধীনতার পরপর। এইভাবেই চলছিল। পাশাপাশি বেসরকারীকরণ লিমিটেড স্কেলে চলছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পরই এই ব্যাপারটা পুরোটাই জায়নিস্ট শক্তির কবলে কুক্ষিগত হয়ে যায় 1991 সালে, দ্য ফল অফ সোভিয়েত ইউনিয়ন। তো তারপর থেকেই দেখবেন 1995 সালে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে সূত্রপাত হয়। আগেকার গ্যাট ভেঙে নতুন কলেবরে আসে মুক্ত বাণিজ্যের নীতি, ভারত তাতে সই করে। এবং তারপর থেকে যা ঘটছে সবই বেসরকারীকরণের গল্প। এবং আমাদের দেশে মনমোহন সিং, আপনারা জানেন যে তার আগেই সূত্রপাত ঘটিয়েছিলেন নিউ ইকোনমিক পলিসি বা নেপ। তারই সেটাকেই
সেখান থেকেই সূত্রপাত। তারপরে এখন যা ঘটছে, সরকারি ব্যবস্থার যে লোপাট তুলে দেওয়া এবং প্রাইভেটাইজেশনকে আরো মজবুত করা, ছড়িয়ে দেওয়া, এটা কিন্তু সেইখান থেকেই শুরু হয়েছিল সর্বক্ষেত্রে। তো যাই হোক, আমি সংক্ষেপে বললাম। তো এখানে আমরা প্রথমে দেখে নিই যে এই যে এতগুলো ভারী ভারী কথা বললাম, WTO বললাম, তার আগে গ্যাট ছিল সেটা বললাম, সোভিয়েত ইউনিয়নের পতন বললাম, পিপিপি মডেল বললাম, প্রাইভেটাইজেশন বললাম, সাবসিডি বললাম, তার সঙ্গে পড়ুয়ার লাশের কি সম্পর্ক? হ্যাঁ, এটা সম্পর্ক আছে। যখন আন্দোলনটা হবে তখনই বুঝতে পারবেন। আরজি কর মনে আছে? খেয়াল করুন, একটুখানি গভীরে যান। আমি বহু আগেই বলেছিলাম যে সরকারি ব্যবস্থাকে লোপাট করবে ওরা, তার জন্য জনসমর্থনও চাই। শুধুমাত্র রাতারাতি একটা বড় প্রতিষ্ঠানকে বেসরকারি হাতে তুলে দিলাম, ব্যাপারটা অত সহজ নয়। যে ক্ষেত্রগুলোতে জনগণের পার্টিসিপেশন আছে, জনগণের ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে বা চিকিৎসা করতে যায় জনগণ, সেখানে সরাসরি ইনভলভমেন্ট আছে। তো সেগুলোকে লোপাট করতে গেলে, সেগুলোকে প্রাইভেটাইজ করতে গেলে জনগণের সমর্থনটা জরুরি, যাতে জনগণই বলেন ছি 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 ছি, সরকারি প্রতিষ্ঠানে এসব হয়, বেসরকারি হলেই পরিষেবা ভালো হয়। এটা জনগণকে দিয়ে বলানো হবে। তাই এয়ারপোর্ট বেসরকারিকরণটা কোনো ব্যাপার নয়। কোনো একটা এয়ারপোর্ট, আপনারা জানেন, অনেক এয়ারপোর্টের নামের আগে আদানি যুক্ত হয়ে গেছে, আদানি আম্বানি এসব যুক্ত হয়ে কোনো সমস্যা নয়। কারণ এয়ারপোর্টে কারা যায়? গরিব মানুষ কালে ভদ্রে যায় ঘটি বাটি বেচে বাইরে চাকরি খুঁজতে, সেটাও তো এখন বন্ধ। মধ্যবিত্তের বিনাশ চলছে। ইউরোপে, আমেরিকায়, বিশেষ করে আমেরিকা এবং কানাডায় ভারতের যে ছেলেপেলেরা পড়াশোনা করতে যেত, নাভিশ্বাস উঠে গেছে। আপনারা জানেন ভিসা নিয়ে কি কাণ্ড হচ্ছে। তাহলে এয়ারপোর্ট মূলত ভদ্রলোক শ্রেণী এবং হায়ার ইনকাম গ্রুপ যাদের, তাদের জন্য, সেখানে তারাই যান। তো সেখানে বেসরকারিকরণ করলে সমস্যা হয় না, প্রতিবাদও হওয়ার কথা নয়। কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, যেখানে গরিব নিম্নবিত্তের মানুষ যার উপর নির্ভরশীল, সেখানে কিন্তু রাতারাতি এয়ারপোর্টের মতো বেসরকারিকরণ করলে সমস্যা আছে। তার জন্য আগে কি করতে হয়? জনমত তৈরি করতে হয়, পাবলিক অপিনিয়ন ক্রিয়েট করতে হয়। কিভাবে? মিডিয়াকে দিয়ে এবং সেই সব প্রতিষ্ঠানে যুক্ত যেসব লোকজন আছে, যাদেরকে টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে, বিভিন্ন লোভ দেখিয়ে, সুযোগ সুবিধে দিয়ে, যাদেরকে হাত করে ভেতর থেকে স্যাবোটাজ করানো যায়, অর্থাৎ স্যাবোটাজ করা যাকে বলে, অন্তর্ঘাত করা। এটা করলে এমন কিছু ঘটানো, রেপ হতে পারে, ধর্ষণ হতে পারে, হত্যা হতে পারে, যা পুরোটাই সেই কর্তৃপক্ষের উপরে দায় চাপানো যায়। এবং কর্তৃপক্ষ যে ব্যাপারগুলোতে একদম ধোয়া তুলসী পাতা এমন নন কিন্তু, কারণ এই কর্তৃপক্ষের মধ্যেই ওরা প্ল্যান্ট করে। ওদের লোকজন, ওদের যে পেটোয়া লোকজন, দালাল লোকজন, কর্তৃপক্ষের মধ্যেই ওরা প্ল্যান্ট করে কাজটা করায়। এবার আসুন প্যারালালটা দেখে নেই, তারপরে যাদবপুরে কি কি ঘটেছে, কি ঘটছে, আগামীতে কি ঘটতে পারে সে বিষয়ে আমি আমার পর্যবেক্ষণ রাখবো। প্যারালাল কার সাথে? আরজি করের সাথে। দেখুন, আরজি করেও একটা নারীকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। এখানেও একটি নারী ধর্ষণ হয়েছে এমন কোনো কথা নেই, জাস্ট একটা লাশ পাওয়া গেছে। আমি বলতে চাইছি মারা গেছে দুই ক্ষেত্রেই দুটি নারী। এই নারী বিষয়টা খেয়াল করুন বর্তমানে, কারণ এটা খুব ইন্টারেস্টিং। এই যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, এতে করে অনেকগুলো, মানে এক ঢিলে বহু পাখি মারা হচ্ছে। কিরকম দেখুন, প্রথমত আরজি কর সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, যাদবপুরও সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নাম করা, প্রথম সারির মধ্যে পড়ে, দেশের প্রথম সারির মধ্যে পড়ে গেল। আর কি? নারী, দুই ক্ষেত্রেই নারী। কেন? দেখবেন স্টেশনে ইতিমধ্যে একাকী নারীর জন্য নন্দিনী বলে ঘিরে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা কিন্তু কৌশল,
বিচ্ছিন্ন করার কৌশল, অর্থাৎ পুরুষরা বিপজ্জনক, অর্থাৎ জেন্ডার যে ব্যাপারটা, ওরা জেন্ডার জাস্টিসের নাম করে জেন্ডার ডিসক্রিমিনেশনকে প্রমোট করছে। আপনারা বুঝতেই পারছেন, একদিকে যেমন ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ দেওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডারকে দিয়ে একটা বিশেষ জেন্ডারকে প্রমোট করা হচ্ছে, তেমন করে আবার সেই বিশেষ জেন্ডারটিকেই মানে নারীদেরকেই পুরুষদের অত্যাচারের শিকার হচ্ছে এবং তারা এইসব প্রতিষ্ঠানে, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানে তারা নিরাপদ নয়, পড়তে গেলে নিরাপদ নয়, ডাক্তারি পড়তে গেলে নিরাপদ নয়। তাই যেমন বাংলাদেশেও দেখবেন ওই এরকম স্লোগান উঠে গেছে, এটা আমাদের দেশেও উঠে গেছে বহু আগেই, কি যে নারীদের নিরাপত্তার সত্যিকারের সহাবস্থানের জন্য ক্যাম্পাস চাই। যাদবপুরে দেখবেন কিছুদিন আগেই, বাংলাদেশে দেখবেন এই স্লোগানগুলো খুব চলছে, সেখানেও নারীদের ওপর অত্যাচার হচ্ছে, ক্যাম্পাসগুলোতে ইভটিজিং হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তাই নারীদের জন্য ভালো, নারীদের জন্য উপযোগী, ফেভারেবল, অনুকূল, সহাবস্থানের অনুকূল ক্যাম্পাস চাই, এমন স্লোগান কিন্তু বাংলাদেশে উঠে গেছে, আর এদেশেও তাই। তো অর্থাৎ নারীরা যে নিরাপদ নয়, পুরুষরা অত্যাচারী, এই মেসেজটাও বারবার দেওয়া হচ্ছে। পুরুষরা কি নারীদের উপর অত্যাচার করে না? অবশ্যই করেছে, কিন্তু তার মানে সমস্ত পুরুষই বিপজ্জনক, এইটা যখন প্রচার করা যায় তখন একদিকে নারী পুরুষের সম্পর্কের মধ্যে ফাটল ধরানো যায়, বিবাহ প্রেম এগুলোকে রুখে দেওয়া যায়, লেসবিয়ানিজম প্রমোট করা যায়, এবং সন্তান যেটা জন্মহার, বিবাহ না হলে, পরিবার গঠন না হলে, নারী পুরুষ একে অপরকে সন্দেহের চোখে দেখলে তো বিবাহ হবে না, পরিবার গঠনও হবে না, হলেও কেউ চট করে মা হতে চাইবে না, অনেক সমস্যা। এতে করে কি হবে? এতে করে ওদের পপুলেশন যেটাকে বলা হয়, যেটা ওরা কি কমাতে চাইছে, ছেঁটে বলতে চাইছে, ডিপপুলেশন করতে চাইছে, যেখানে ওরা ইউরোপ আমেরিকায় ভালো রকম সফল হয়েছে, কিন্তু আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে ওরা এখনো তেমন সফল হয়নি। তবে সাম্প্রতিককালে যে ডেটাগুলো আসছে আমরা দেখতে পাচ্ছি যে রুরাল ইন্ডিয়াতেও ফার্টিলিটি রেট, নারী পিছু ফার্টিলিটি রেট প্রায় 2-এ এসে ঠেকেছে, যেটা 3-এর কাছাকাছি ছিল বা 3-এর বেশি ছিল রুরাল ইন্ডিয়াতে, সেটা এখন 2.2 এরকম এসে ঠেকেছে, কমে যাচ্ছে। গুজরাটেও একই রকম যে তথ্যগুলো আমরা পাচ্ছি, এবং শহরাঞ্চলের কথা তো বাদই দিলাম, সেখানে ফার্টিলিটি রেট রিপ্লেসমেন্ট লেভেল যেটা 2.1, সেটার চেয়ে অনেক নিচে নেমে গেছে। এবং এগুলো শুধুমাত্র যে ভ্যাকসিনের সাইড এফেক্ট এমন নয়, সেটা তো রয়েছেই, জীবনযাপন রয়েছে, চিন্তাভাবনা রয়েছে, পাশাপাশি বিদ্বেষ প্রমোট করা হয়। নারী পুরুষের মধ্যে বিদ্বেষ যত প্রমোট করা যাবে, অবিশ্বাস যত প্রমোট করা যাবে, তত বেশি করে নারী পুরুষের সম্পর্ককে ধ্বংস করা যাবে। তাই এই যে দুটি ক্ষেত্রে নারী, এটাও কিন্তু কাকতালীয় ঘটনা নয়। প্রমাণ চাইবেন না, লিঙ্ক চাইবেন না, কিছুদিন ধরে দেখুন, অনেক কিছুই সামনে আসবে, ভাবতে হবে। নারী, আচ্ছা গেল। আর কি? সরকারি প্রতিষ্ঠান, হ্যাঁ, দুটোই আমাদের রাজ্যের উল্লেখযোগ্য সরকারি প্রতিষ্ঠান, তাই তো? হ্যাঁ, এইগুলো মিলগুলো দেখবেন। আবার কি দেখবেন? দুই ক্ষেত্রেই দেখবেন সিসিটিভি ফুটেজ কিছু পাবেন না। এক্ষেত্রে এখনো বলছে আমরা দেখছি, কিন্তু আরজি করে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে? যায়নি। এক্ষেত্রেও এখনো পর্যন্ত যায়নি। গেলেও যে মূল মানে যারা মূল কাণ্ড কীর্তিগুলো করাচ্ছে উপর থেকে যেমন ভ্যাকসিনটা চাপানো হয়, উপর থেকে তেমন এগুলো করানো হয়, কিছু কুশীলব থাকে, এজেন্ট থাকে, তাদের দিয়ে। তো এই চুনোপুটিগুলো কালীভদ্রে ধরা পড়লেও, জেল খাটলেও, রাঘব বোয়ালরা কিন্তু আড়ালেই থেকে যান। রাজি করের ক্ষেত্রে কোথাকার কোন সিভিক পুলিশ সঞ্জয়কে ধরা হয়েছে, আপনারা জানেন, কিন্তু তারপরে কি হলো? কিছুই হয়নি। তবে কোন কাজটা হয়েছে, যেটা এক্ষেত্রেও হবে, কি আন্দোলন, ব্যাপক আন্দোলন করে হাসপাতাল, শুধু আরজি কর নয়, সেই আন্দোলনের রেশ অন্যান্য হাসপাতালেও ছড়িয়ে দেওয়া হয়েছিল। তার ফলে চিকিৎসা পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয় এই সরকারি হাসপাতালগুলোতে। জুনিয়র ডাক্তাররা পথে নামেন এবং বড় বড় সব যারা মালিক, বড় বড় নার্সিংহোমের সব যারা
মালিক হয়ে বসে আছেন, বড় ডাক্তার, পুঁজিপতি, ডক্টর, এন্টারপ্রেনার, তাঁরা নেতৃত্বে থাকেন। জানেন আপনারা, তাদের নাম ধামও জানেন, বড় বড় সব ব্যাপার তারা। হ্যাঁ, তারা ব্র্যান্ডেড ডাক্তার, তাঁরা আমার সেই আন্দোলনের রীতিমতো নেতৃত্ব দেন। তার ফলে কি হয়, সরকারি হাসপাতালের এই আন্দোলনের ডামাডোলের ফলে প্রাইভেট হাসপাতালগুলো 40% রেভিনিউ বেড়ে যায়, ইনকাম বেড়ে যায় ওইটুকু সময়ের মধ্যেই। পাশাপাশি কি হয়, ভিলেন হয়, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান মানেই নারীদের নিরাপত্তা নেই, সেখানে এইরকম ভয়ঙ্কর অবস্থা। তো বাবা মারা খুব আতঙ্কিত হয়ে যান এবং তারাও প্রার্থনা করেন বেসরকারি হলে পরিষেবা ভালো হয়। দেখুন খেয়াল করে, বেসরকারিতে কোনো কিছু ঘটছে এরকম ধরনের ঘটনা, তো সেখানে কি সবাই দেবতা বসে আছেন? ঘটলেও চাপা দিয়ে দেওয়া হবে, সামনে আনা হবে না। হ্যাঁ, তাহলে এইভাবে ভাবমূর্তি নষ্ট করা হলো, যাতে জনমত তৈরি করা হলো যে বেসরকারি মান হলেই পরিষেবাটা ভালো হয় এবং সরকারি হলে ধর্ষণ হয়, রেপ হয়, নিরাপত্তা থাকে না নারীদের, দুর্নীতির আখড়া সেখানে। আরজি করেও দেখবেন কত কত দুর্নীতির খবর আমরা তখন পড়েছিলাম। এইভাবে ভেতর থেকে স্যাবোটাজ করে কোনো খলনায়কই সামনে ধরা, সত্যিকারের খলনায়ক তারা ধরা পড়ে না, করে মাঝখান থেকে ডামাডোল তৈরি করে ইমেজটা নষ্ট করা হয়, ভাবমূর্তি নষ্ট করা হয়, যাতে করে ধ্বংস করা যায় এই প্রতিষ্ঠানগুলোকে এবং প্রাইভেটের হাতে তুলে দেওয়া যায় পিপিপি মডেলে। এবার আসুন যাদবপুরে। যাদবপুরে এটা কিন্তু নতুন নয়, 2023-এর 9 আগস্ট একটি যুবক, মানে 18 বছর তখনও তার হয়নি, ওই রকমই ছুঁই ছুঁই এক তরুণকে, যিনি নদিয়া জেলার বগুলা সম্ভবত সেখান থেকে পড়াশোনা করতে এসেছিলেন, তিনি বাংলার ছাত্র ছিলেন, তো তাকে হোস্টেলের নিচে মাটির ওপরে পড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কেউ উপর থেকে তাকে ছুঁড়ে ফেলে এরকমটাও আমরা জানতে পারি, বলা হয় মিডিয়াতে, এবং র্যাগিংয়ের শিকার হন তিনি, এমনটা বলা হয়। 2023 সাল, মানে 2 বছর 2-1 দিন আগে। আর কালকের ঘটনা, বৃহস্পতিবার রাতে 10টা 20 এরকম সময়ে মেয়েটিকে 4 নম্বর গেট, যাদবপুর ইউনিভার্সিটির 4 নম্বর গেটের, যেখানে ওই পাশেই ইউনিয়ন রুম আছে, আর কিছুটা গেলেই কলা বিভাগের ইনফ্রাস্ট্রাকচার, সেখানেও কলা বিভাগ, বাংলা, ইংরেজি এই সব ক্লাসরুমগুলো রয়েছে। তো সেইখানে পুকুরে তার মৃতদেহ 10টা 20 নাগাদ নাকি পাওয়া যায়। কি দুই ক্ষেত্রেই পড়ুয়া। তো এই যাদবপুর ইউনিভার্সিটির একটা সময় আমার হাতের তালুর মতো ছিল, এখন অনেক পরিবর্তন হয়ে থাকতে পারে, দীর্ঘদিন ওই চত্বরে যাইনি অবশ্য। তো যখন আমি কলেজে পড়তাম তখন নকশালপন্থী রাজনীতি করার সুবাদে, হ্যাঁ, তো তখন তো কত বয়স বুঝতেই পাচ্ছেন, কলেজে পড়ছি, ফার্স্ট ইয়ারে পড়ছি, সেন্ট পলস কলেজে পড়াশোনা করেছি আমি, কিন্তু রাজনীতি করতাম এমএলজি, তারই ছাত্র সংগঠন পিডিএসএফ, নকশালপন্থী ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের সঙ্গে সক্রিয় কর্মী হওয়ার সুবাদে এই জায়গাগুলোতে আমাদের মানে সবসময় বিচরণ ক্ষেত্র ছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় বলুন, স্কটিশ চার্চ বলুন, প্রেসিডেন্সি কলেজ বলুন, সেসব জায়গায় আমাদের বহু বন্ধু বান্ধব ছিল, রাজনৈতিক কর্মী ছিল, ছাত্রকর্মী ছিল, তাদের সঙ্গে আড্ডা ওঠা বসা। তখনও এই জায়নির শক্তি বলুন বা এই যে রকফেলার, রথচাইল্ডের যে পরিকল্পনা, বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা, সেগুলো আমার সত্যি কথা বলতে গেলে ওই বয়সে অজানাই ছিল। এবং দাদারা তো সব বলতেন না, দাদারাও জানতেন বলে মনে হয় না। তো তারা মার্কস লেলিনের মানে কি বলবো, দারুণ দারুণ, মানে একেবারে বিপ্লবের প্রতিমূর্তি, লেলিন মানে দেবতা, এরকম ব্যাপারটা আর কি। মার্ক্সবাদীদেরও দেবতা আছে, হোলিকাও আছে, হ্যাঁ, তাদের বিরুদ্ধে কিছু বলা যায় না আর কি, বিজ্ঞানসম্মত ব্যাপারটা। তো হ্যাঁ, তো সেই মার্ক্সকে কে প্রমোট করেছিলেন, লেনিনকে কে প্রমোট করেছিলেন, তখন আমার জানার কথা ছিল না। যাই হোক, এটা অন্য গল্প। তো সেই সূত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিচরণ ক্ষেত্র ছিল, বহু আড্ডা দিতাম সেখানে,
বিভিন্ন রকমের আলোচনা হতো, কর্মসূচি হতো, ঘেরাও কর্মসূচি হতো, ডেমনস্ট্রেশন কর্মসূচি হতো, পরবর্তী পদক্ষেপ হতো, এসি ক্যান্টিনে আড্ডা হতো। তো যাদবপুর বিশ্ববিদ্যালয় হাতের তালুর মতোই ছিল। সেখানে আমার বন্ধু ছিল গোপাল মিশ্র মহাশয়। গোপাল মিশ্র, তাকে নিয়ে আমি লিখেছি। গোপাল মিশ্র যাদবপুরে পড়াশোনা করত, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তো। গোপাল মিশ্র খুব কাছের বন্ধু ছিল, তার সঙ্গে রাজনৈতিক আলোচনা বহু হয়েছে। আর কে ছিল? প্রবীর দাশগুপ্ত, যে নাম অনেকেই ছিল, সবার নাম এখন আমার পক্ষে মনে করা সম্ভব নয়, সেই পরিসরও এখানে নেই। প্রিয় প্রবীর অসাধারণ কবিতা লিখত প্রবীর দাশগুপ্ত, তার সঙ্গে বহু আড্ডা দিয়েছি যাদবপুর ইউনিভার্সিটির এসি ক্যান্টিনে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার হোস্টেলে রাতের পর রাত, এমনকি প্রবীর আমার হোস্টেল সেন্ট পলস কলেজের জানিয়ালি হোস্টেলেও এসে রাতের পর রাত কাটিয়েছে। প্রতিভাবান ছেলে, ভালো কবিতা লিখত, এখনো তার বেশ কিছু কবিতা আমার মনে আছে, আমার সংগ্রহেও আছে। তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সত্যি কোনো সন্দেহ নেই, যদি প্রচলিত এই সিস্টেমকেই যদি আমরা ধরে নিই, এই সিস্টেমে মেধা বলতে যা বোঝায়, মেরিট বলতে যা বোঝায়, তেমনই কিন্তু তার কিন্তু জায়গা, তার কিন্তু আধার ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমি তার মানে বলছি না যে তারা তৈরি করে, মানে ওরা ট্যালেন্ট তৈরি করে, নট লাইক দ্যাট। ব্যাপারটা এরকম, যাদবপুরের যে একটা ব্র্যান্ডিংই বলুন বা ভাবমূর্তিই বলুন, যে নামেই ডাকুন না কেন, তার থেকে গোটা দেশের, রাজ্যের ছেলেমেয়েরা, ভালো ভালো ছেলেমেয়েরা, ভালো র্যাঙ্ক করা ছেলেমেয়েরা সেখানে পড়তে আসে, তো পড়াশোনা করতে আসে। তো সেই সূত্রে সেখানে একটা কনসেন্ট্রেশন অফ মেরিট হতে হয় বলা যেতে পারে, তো কোনো সন্দেহই নেই। তো সেই সময় নেশা ছিল, ভাঙ ছিল, গাঁজা ছিল, চরস ছিল, র্যাগিংও যে ছিল না এমন নয়, কিন্তু এইরকম ঘটনা কিন্তু ঘটেনি, ঘটতো না। এইভাবে হোস্টেলের নিচে লাশ পড়ে থাকা, পুকুর থেকে লাশ পাওয়া, এগুলো কিন্তু ঘটতো না। তাহলে এখন কেন ঘটছে? তখন ঘটানোর প্রয়োজন পড়েনি বলে ঘটতো না, কিন্তু এখন ঘটানোর প্রয়োজন পড়ছে। খেলাটা বুঝতে হবে, কারণ তখন যাদবপুরকে দরকার ছিল। রিসেট প্রোগ্রাম তখনও শুরু হয়নি, সালটা অনেক আগেকার কথা আমি বলছি, 87, 88 এইরকম সময়ের কথা বলছি, 90 পর্যন্ত ধরে রাখুন, যে সময় আমার যাদবপুরে বহু যাতায়াত ছিল, দিনরাত যাদবপুরেই কাটত বলতে গেলে। আর প্রেসিডেন্সি, স্কটিশ চার্চ যেসব, আর নিজের কলেজেও তো থাকতাম। পড়াশোনার পাঠ্যপুস্তকের ব্যাপারটা মানে মার্জনা করবেন, আমি কিন্তু কোনো এটা কখনো অনুসরণ করতে বলি না। তো হ্যাঁ, পড়াশোনার আগ্রহ ব্যাপক ছিল, পাঠ্যপুস্তকটা কম পড়তাম, তবে পড়াশোনা হয়েও যেত, অন্য কিছু পড়তে গিয়ে পড়াশোনাটা হয়ে যেত। তো নিজের ক্লাস করা হয়নি, আমি এটা বলেওছিলাম। আমি পার্ট 1-এ, অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে গোটা 4-5 ক্লাস করেছিলাম, আর পার্ট 2-র আগে একটি ক্লাসও পড়িনি। অনেক কিছু বলে টলে তদবির করে তারপরে আমি পরীক্ষায় বসতে পেরেছিলাম, সে এক ইতিহাস। যাই হোক, তবে পড়াশোনাগুলো যে জলে যায়নি, মানে অন্যান্য পড়াশোনা সব, সেটা এখন বুঝতে পারি আর কি, কোনো কিছুই ফেলা যায় না। তো যাই হোক, তো এটা অন্য গল্প। তাহলে এখন যে যাদবপুরের এগুলো ঘটছে কেন ঘন ঘন? 2023-এর 9 আগস্ট, আবার এই 2025-এর 11 সেপ্টেম্বর পড়ুয়ার মৃতদেহ পাওয়া যাচ্ছে কেন? ভাববেন না? সহজ করে বলে দিই, বেসরকারীকরণের যে মহাযজ্ঞ চলছে সর্বক্ষেত্রে, গণপরিবহন থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, সর্বক্ষেত্রে, সেই ক্ষেত্রের কিছু ব্র্যান্ড আছে, বড় বড় ব্র্যান্ড আছে, সেগুলোকে রাতারাতি ভাঙা যায় না। একটা ছোট্ট স্কুলকে, ছোট্ট কলেজকে আপনি তুলে দিলেন, বেসরকারি হাতে বিল্ডিংটা দিয়ে দিলেন, সেখানে ফ্লিপকার্টের গোডাউন হলো, আমাজনের গোডাউন হলো, সে করা যায়। কিন্তু যেগুলো মহিরুহ, যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয় ধরুন, বা এই যে আরজি করের মতো হাসপাতাল বা মেডিকেল কলেজ, বা এই যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো যার উপরে জনগণ এখনো নির্ভর করে থাকে,
ব্র্যান্ড ভ্যালু আছে শিক্ষাক্ষেত্রে, যেমন যাদবপুর, কোনো সন্দেহ নেই। তো সেগুলোকে কিন্তু সেগুলো টার্গেট, প্রধান টার্গেট, কারণ এগুলো থাকলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রমোশন হবে না। সেখানে মেধাবী তথাকথিত ট্যালেন্টেড ছাত্র যাদের টাকা আছে প্লাস ট্যালেন্ট আছে তারা তো যাবেই না, কারণ তারা যাদবপুরে এখনো 10,000 টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়া যায়। এবার বুঝুন, গ্রামেগঞ্জের বহু মেধাবী ছেলে, আমাদের সময় যাদের কথা বললাম তারা প্রত্যন্ত গ্রাম থেকে এসেছিল। যাদবপুরে আরও একজনের সঙ্গে আলাপ হয়, আমার খুব কাছের বন্ধু, সে এখন WBCS অফিসার, সুদীপ্ত, পরেও দেখা হয়েছে সুদীপ্ত। এরা সবাই কিন্তু কম বেশি ওই বাম রাজনীতি, নকশালপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তো প্রতিভাবান ছিল, কোনো সন্দেহ নেই। মানে প্রতিভাবান বলতে আমরা মেধা বলতে যা বর্তমান সিস্টেমে যা বুঝি সেটাকে ওরা এখন ভেঙে দিচ্ছে, আর দরকার নেই এই মেধার। AI এসে গেছে, রোবোটিক্স এসে গেছে, এখন আর এত কিছু দরকারই নেই। তো যাই হোক, তো সেই সময়ে যা দরকার ছিল এখন সেটা নেই। তাহলে এবার যাদবপুরকে যদি আপনারা তুলতে চান, কি কি করতে হবে? মানে উৎখাত করতে চান, ভাবমূর্তিকে নষ্ট করতে চান, এবং বেসরকারি হলেই পরিষেবা ভালো হয় সেই ব্যাপারটা করতে চান, তাহলে কি কি করতে হবে? প্রথমত, ছাত্রের যে ভর্তি, যেখানে পড়াশোনা করতে চায় যারা, তাদেরকে হতোদ্যম করতে হবে, ডিসকারেজ করতে হবে। তারা যাতে করে বাধ্য হয়ে অন্য কোনো জায়গায় ভর্তি হয়ে যায় তার চেষ্টা করতে হবে। তার জন্য কি হলো, ওবিসি কেসকে সুখণ্ডী করে, আপনারা জানেন সুপ্রিম কোর্টে চলছে, তো চলছেই, এই ওবিসি কেস, ওবিসি মামলাকে শিখণ্ডী করে এইচএস এর রেজাল্টই বন্ধ করে দেওয়া হলো। শুধু এইচএস নয়, জয়েন্ট এন্ট্রান্স, যেটা আমাদের রাজ্যের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেটাকে আটকে দেওয়া হলো। রেজাল্টই বেরোয় না। আবার এই কোর্ট, হাইকোর্ট এই বলে, তো সুপ্রিম কোর্ট এই বলে। এই টালবাহানা করতে করতে বহু ছাত্রছাত্রী ব্যাংক লোন করে, ব্যাংক লোনটাও ওরাই তো করে ঘটিবাটি বিক্রি করে তারা অন্যান্য অন্য রাজ্যের, ভিন রাজ্যে গিয়ে ভর্তি হলো। যাদবপুরে 10,000 টাকার ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নটাকে অনেকেরই শেষ হয়ে গেল। কারণ কি করবে তারা এত টাকা দিয়ে ওখানে ভর্তি হয়ে গেছে, সে টাকা কি কলেজ ফেরত দেয়? ওরে বাবা, একবার চেষ্টা করে দেখবেন, কোনো প্রাইভেট কলেজে লাখ লাখ টাকা দিয়ে ভর্তি হওয়ার পরে চেষ্টা করবে তো টাকাটা ফেরত নেওয়ার, কিরকম পারেন। সে বহু গল্প আছে। তাহলে গেল। এইবার অনেক টালবাহানার পরে স্টে অর্ডারকে দিয়ে কাজে লাগিয়ে, যাই হোক, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টটা বেরোলো বটে, এইচএস এর রেজাল্টটাও বেরোলো। ওখানে ওই যে কলা বিভাগে ভর্তি হয়েছে সবাই, কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ, তারপরে জয়েন্ট দিয়ে যারা ইঞ্জিনিয়ারিং পড়বে বা যাই হোক তারা ভর্তি হয়েছে। বেশ, ইতিমধ্যেই তো ক্লাস বহু মিস হয়েছে, ক্লাস হয়নি, ভর্তি হয়নি। ক্লাস সত্যিকারের চালু হতে হতে পুজোর পরে এমন একটা পরিস্থিতি আপনারা জানেন। এই তো পুজো এসেই গেল, ওদিকে কয়েক মাস সময় নষ্ট করা হলো, প্ল্যানফুলি করা হয়েছে। আমি বারবার করে বলছি, এখন কেউ বিশ্বাস করেন নে, এটা প্ল্যানফুলি করা হয়েছে। ইট ওয়াজ প্রিমেডিটেটেড, একদম প্ল্যানফুলি করা হয়েছে, ইচ্ছে করে করা হয়েছে। এবং ওবিসি কেসকে ঝুলিয়ে রেখে আরো অনেক কাণ্ড করা হবে আগামীতে, এখনো অনেকে বুঝতে পারছেন না। ইটস এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট। হলো, পুরো একেবারে শেষ করে দেওয়া হলো। হতোদ্যম, হতাশ, সবে একটুখানি ভর্তি টর্তি হয়েছে এরা, দেখুন। তারপরে কি হলো, এই পুকুরে লাশ। এইবার এটাকে কেন্দ্র করে যদি আন্দোলন, দাতাদেরকে ভেতর থেকে, ওদের লোকই আছে, আন্দোলন করে দেওয়া যায়, তাহলে তো পড়াশোনা যতটুকু বা হতো সম্ভাবনা ছিল সেটাও লাটে উঠে যাবে। দেখুন খেলাটা, জলটা কোথায় গড়ায়। ভাগ্য ভালো হয়, যাদবপুরের ভাগ্য খুব ভালো। যদি মনে করেন কাল পরশু থেকে ব্যাপারটা চাপা পড়ে গেল, কেউ আন্দোলন করলো না, আরজি করার মতো হলো না, সবাই চুপ করে গেল, মিডিয়াও চুপ করে গেল, হ্যাঁ, রাজনৈতিক দলও চুপ করে গেল, করতে হবে, দিতে হবে, আন্দোলনকারীরাও দেখা গেল না,
হ্যাঁ, তাহলে বুঝবেন ভাগ্য ভালো যাদবপুরে, মানে আরো কিছুদিন টিকে থাকবে মোটামুটি। সে সম্ভাবনা আছে। ভাবুন, তাহলেই বুঝতে পারবেন। তো এবার কি, পুকুরে পাওয়া গেল অনামিকা মণ্ডল বলে এক ছাত্রী, ইংরেজি অনার্সের ছাত্রী। কেন, কিভাবে হলো? সেই সময় ড্রামা ক্লাবের অনুষ্ঠান চলছে যাদবপুর ইউনিভার্সিটিতে। রাত্রিবেলা জানেন, নাটক ফাটক মঞ্চ, বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রোগ্রাম আমাদের সময়ও হতো, চলছিল। তো সেই সময়ে সবাই যে সেই মঞ্চের অনুষ্ঠানের সামনে ভিড় করে প্রোগ্রাম শোনেন এমন তো নয়। সে সময় অনেকে আড্ডা মারেন, সাইডে যান, কেউ কেউ প্রেম করে সুযোগ থাকলে, কেউ কেউ গাঁজা খায়। এ তো নতুন কিছু নয়, আমাদের সময়ও হতো। তবে হ্যাঁ, এই অধম কখনো ওই নেশার খপ্পরে পড়েনি। এত নেশাখোর বন্ধু বান্ধবের সঙ্গে থেকেও বহু, এই যাদের কথা বললাম, প্রত্যেকেই নেশা করতো, প্রত্যেকেই। এবং সাধারণ নেশা নয়, অসাধারণ নেশা করতো আর কি। ওই নেশা না করলে যেন বুদ্ধিজীবী হওয়া যাবে না, ব্যাপারটা এরকমই ছিল। মানে ট্যালেন্টেড প্রমাণ করা যায় না, এরকম একটা কালচার এটা বামেরাই ঢুকিয়ে দিয়েছিল। কোন বুদ্ধিজীবী মনে করুন সেই সময়, হ্যাঁ, তার প্রভাব রেশ। ঋত্বিক ঘটক নেশা করতেন না? শক্তি চাটুর্যে নেশা করতেন না? বড় বড় সব বাম বুদ্ধিজীবী, সব সময় এরা বড় বড় যারা বড় বড় মুখ, তারা কিন্তু তাদেরকে ফলো করা, তারাই যখন রোল মডেল হয়ে গেল, প্রতিবাদের মডেল হয়ে গেল, লড়াইয়ের মডেল হয়ে গেল, তখন তো স্বাভাবিকভাবে যুব সমাজের সবাই না হলে একটা অংশ তাদেরকে অনুসরণ করত। আর এই অনুসরণ করতে গিয়ে প্রেসিডেন্সি কলেজের বিপ্লব দাশগুপ্তর মতো প্রতিভাবান তরুণ শেষ হয়ে গেল। আমার নিজের চোখে দেখা বহু এরকম নেশার কবলে পড়া তরুণ শেষ হয়ে গিয়েছিল। সবাই শেষ হয়নি এমন নয়, অনেকে সামলে নিয়েছিল। সুদীপ্ত সামলে নিয়েছে, ডলবিসে সে চাকরি করছে, এখন আরো প্রমোশন হয়েছে সম্ভবত, করছে তো। প্রবীর শেষ হয়ে গেছে, প্রবীরের মেনিনজিও এনসেফেলাইটিস হয়েছিল, সে সময়ে মারা যায় অত্যন্ত কম বয়সে। তখনও আমরা হোস্টেলেই আছি, প্রতিভাবান ছেলে ছিল। তো যাই হোক, তো এই যে জায়গাটা, নেশাটা একটা মানে প্রতিবাদের ব্যান্ডিং, এটা আমি দেখবেন অমৃত সর্বত্র প্রথম খণ্ডে ঋত্বিক ঘটকের যে ট্রিলজি আছে, সেই ট্রিলজি ঋত্বিক ঘটকের সৃষ্টিকর্মের ওপরে আমার একটি লেখা আছে, আলোচনা আছে। সেখানে আপনারা পেয়ে থাকবেন, দেখে থাকবেন এই নেশার ব্যাপারটা কিভাবে তখন ছড়িয়েছিল, কিভাবে প্রমোট করা হয়েছিল। এখনো কবি সাহিত্যিকদের উল্লেখযোগ্য অংশের মধ্যে, যারা বাম মনোভাবাপন্ন বিশেষ করে, তাঁদের মধ্যে এই নেশার ব্যাপারটা অত্যধিক পরিমাণে আছে। মানে কম বেশি হলেও আছে, কম আছে, বেশি আছে। তারা এটাকে মনে করেন সৃজনশীলতার একটা বড় জায়গা, এতে করে নাকি স্মার্টও হওয়া যায়, প্রতিবাদী হওয়া যায়। তো যে কোনো কারণেই হোক, আমি বামপন্থী রাজনীতি করতাম, নকশালপন্থী রাজনীতি করতাম, তো আমার মধ্যে এই নেশার প্রভাব বা নেশার প্রতি আকর্ষণ কোনোদিনই ছিল না, এখনো নেই, কিছুই নেই। নেশা একদমই করিনি এমন নয়, কিন্তু আমাকে কখনো টানে না, নেভার, কোনোদিনই টানে না। পুরোটাই আমার ইচ্ছের উপর নির্ভর করে। কিন্তু এই যে সমস্যা, আসক্ত হয়ে যায়, অ্যাডিক্টেড হয়ে যায় মানুষ বেশিরভাগ। যাই হোক, এবারে সেই অনুষ্ঠান চলছিল, সেই সময় এই মেয়েটি নাকি এই পুকুরে পড়ে যায় না ধাক্কা দিয়ে ফেলে দেয় 4 নম্বর গেটের সঙ্গে, সেটা কেউ বলতে পারছেন না। আর সেই সময় যদি মেয়েটি আর্তনাদও করে থাকে, চিৎকারও করে থাকে, তাহলে শোনার কথা নয়, কারণ ওই যে আওয়াজ, মঞ্চের আওয়াজ। তো সেখানে কিন্তু ব্যারিকেড করা আছে। তো ব্যারিকেডের নাকি একটা ফাঁকও আছে সেইখান দিয়ে। আমাদের সময় ব্যারিকেড ছিল না বাবা, কোনো ব্যারিকেড ছিল না। নন্দনেও ব্যারিকেড ছিল না, যাদবপুরেও ব্যারিকেড ছিল না, বিশ্বভারতীতেও ব্যারিকেড ছিল না। এগুলো এইসবের নিরাপত্তার নাম করে আসলে ওরা টোটাল কন্ট্রোলকেই কায়েম করছে। তার জন্য চারদিকে ওরা নিজেদের নিরাপত্তার জন্যই ব্যারিকেড করে দিচ্ছে চারদিকে। তো তাও ব্যারিকেড না থাকা সত্ত্বেও আমাদের সময় কেউ ওসব পুকুর টুকুর বা এইসব অনেক ছিল সেই সময়, তো কেউ পড়ে টড়ে যায়নি। এখন পড়ে যাচ্ছে বা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে, প্রমাণ নেই, কিছু বলা যাবে না। তো সেরকম সময়ে তার মৃতদেহ ভাসতে দেখা যায়, কয়েকজন নাকি ভাসতে দেখা যায়। যাই হোক, মৃতদেহ ভাসতে দেখা গেল।
একটা মানুষ জলে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেহ কি ভাসে? ভাবনাটা আপনাদের ওপর ছেড়ে দিলাম। আচ্ছা, ব্যাপারটা ভাসতে নাকি দেখা যায় কিরকম করে, মানে পচে যায়নি তো, মানে বৃহস্পতিবারেই পাওয়া গেছে, তার মানে তার কিছুক্ষণ আগে ওই নাটক চলাকালীন, ড্রামা ক্লাবের অনুষ্ঠান চলাকালীনই সে পড়েছে। তো তাকে উদ্ধার করে নাকি তার জ্ঞান ট্যান ফেরানোর চেষ্টা করা হয়, জ্ঞান ফেরেনি, হাসপাতালে নিয়ে যায়, তখন সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, যাওয়ার পথে মারা গেছে না আগেই মারা গিয়েছিল সেটা বলা যাচ্ছে না। এখন কেউ নাড়ি টাড়ি টিপে দেখেছিল কিনা সেটাও জানি না আমি। জলে ডুবে মারা গেছে না মেরে ফেলে দেওয়া হয়েছে সেটাও বলা যাচ্ছে না। পোস্টমর্টমের পরেই, সাম্প্রতিক ঘটনা, কালকে রাতের ঘটনা, পোস্টমর্টমের পরেই জানা যাবে কি ঘটেছিল। যদি ঠিকঠাক পোস্টমর্টম হয়, যদি সেটাকে ট্যাম্পার করা না হয়, অনেক কিছু সত্যটা, অনেক ব্যাপার ট্যাপার আছে। এবার দেখুন, এটা সাধারণ দুর্ঘটনা হতে পারতো, এরকম জলে ডুবে মৃত্যু বা পুকুরে পড়ে মৃত্যু গ্রামেগঞ্জে হয়েই থাকে, এখনো হয়। বিশেষ করে যারা সাঁতার একদমই জানেন না, ভদ্রলোকের ছেলে মেয়েরা, বাচ্চারা পড়ে গেলে তারা উঠতে পারেন না, সাঁতরাতে পারেন না, হয়। আবার এমনও হয় অনেকে, আমি নিজে জানি, পুকুরে নেমে হার্ট অ্যাটাক হয়ে গেছে, ওই যে ভ্যাকসিন বা ব্রেন স্ট্রোক হয়ে গেছে, সেগুলো তো এখানে পোস্টমর্টমে আসবে না। আসবে কি রিপোর্টে বলা হবে না। তো যাই হোক, দেখা যাক পোস্টমর্টম কি বলে। তো এখন যেটা প্রশ্ন, যে সেইখানে 4 নম্বর গেটের আশেপাশে ইউনিয়ন রুম রয়েছে, পুকুর ধার রয়েছে, সেখানে কিন্তু ব্যারিকেড করা, এই ব্যারিকেড তো আছেই, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, 4টি নাকি সিসিটিভি ক্যামেরা, 3টি বা 4টি রয়েছে, আমাদের সময় ছিল। তাতে কিছু ধরা পড়েছে কি না খতিয়ে দেখা হবে। ধরা পড়বে? আপনাদের কি মনে হয় ধরা পড়বে? ধরা পড়বে না, পড়লেও চুনোপুটিটা পড়বে, যেমন আরজি করের ক্ষেত্রে ঘটেছিল। আসল উদ্দেশ্য তো তা নয়, ধরা নয়, শস্যের মধ্যেই ভূত আছে, ভেতর থেকে করানো হচ্ছে এসব। তো গ্রামেগঞ্জের কোনো কেউ পুকুরে পড়ে গেল, ওটা নিয়ে হইচই কোনো ব্যাপার নেই, দুর্ঘটনা হতে পারে বা যে কোনো কারণেই হতে পারে। কিন্তু যেহেতু যাদবপুরে ঘটনাটা ঘটেছে, সরকারি প্রতিষ্ঠান, ব্যাপারটা কি সবাই থেমে যাবে, চুপ করে থাকবে? মোটেই নয়। এটাকে আন্দোলনের একটা রূপ দেওয়ার ব্যাপক জোরদার সম্ভাবনা, আপনারা মিলিয়ে নেবেন আমার কথা। আমার তাও বলেছি, যদি না হয় আন্দোলন, তাহলে বুঝবেন যাদবপুর ইউনিভার্সিটির চরম সৌভাগ্য যে আরো কিছুদিন টিকে থাকবে, রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। অলৌকিক ঘটনা হয়ে যাবে আর কি ব্যাপারটা। তো এবারে আর একটা পর্ব আসতে চলেছে যাদবপুরে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কি পর্ব নিজেরাই বুঝতে পারবে। এই 2023-এর 9 আগস্ট যে মৃতদেহ পাওয়া গেল যে তরুণের, তারপরে কি হলো? তারপরে গোটা বিশ্ববিদ্যালয় সিসিটিভিতে মুড়ে ফেলা হলো। সিসিটিভি আগে ছিল না, কিন্তু সিসিটিভি মানে আপনারা জানেন, দারুণ, মানে দুর্দান্ত নজরদারি হয়, আপনার নিরাপত্তা বাড়ায়। এই যে লোকাল এসি লোকালে সিসিটিভি, এমনি লোকাল টেলেও সিসিটিভি ঢুকিয়ে দেওয়া হয়েছে, সর্বত্র সিসিটিভি। মানে কি আপনি নিরাপত্তার বলয়ের মধ্যে আছেন। মুরগি জনতা ভাবে যে সিসিটিভি যত লাগানো হবে তত নিরাপত্তা বাড়বে, ওরা জানে না আসল লোকজন যখন ক্রাইম করে তখন সিসিটিভির ফুটেজ উড়িয়ে দেওয়া হয়, থাকে না, বা বন্ধ রাখা হয় সিসিটিভি। বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরে পাওয়া যায়নি সিসিটিভি, তারপরে আরজি করে সিসিটিভি পাওয়া যায়নি। তো মামুলি লোকজন যারা, তাদের জন্য সিসিটিভি ঠিক আছে, কিন্তু কর্তৃপক্ষ এবং উপরওয়ালাদের মিলিভাগত যাকে বলে, তার মাধ্যমে যেটা ঘটে, তখন কোনো সিসিটিভি কাজ করে না। সিসিটিভি কেন? ওরা সাধারণ মানুষকে ভয় পাচ্ছে, তাই কোথায় কি খেপে টেপে যাচ্ছে কিনা লোকজন, সেগুলোর ওপর নজর রাখছে। বেকারত্ব বাড়ছে, চাকরি নেই, বাকরি নেই, পাশাপাশি একটা মানসিক চাপ, ওই যে সিসিটিভি দিয়ে আমাকে সবাই দেখছে, একটু সামলে চলি, এই মনস্তাত্ত্বিক ব্যাপার।
আমি নিজে নিজে জানি, আমি যে ভ্যাকসিন এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে প্রচার করি, এই প্রচারটা তো শুধুমাত্র আমার সভাগৃহে সীমাবদ্ধ নয় বা অনলাইনে সীমাবদ্ধ নয়, গ্রামে গঞ্জে ঘুরি, এমনকি বহু রিসোর্টের বাইরে দাঁড়িয়ে থাকা, যখন বিভিন্ন জায়গায় যাই, ছোটখাটো হোটেলে উঠি, বিভিন্ন জায়গায় ঘুরি, তখন চারদিকে এখন দেখবেন গ্রামে গঞ্জে বহু রিসোর্ট হয়ে গেছে। শুধু আর দীঘা মন্দারমণি বলে নয়, আপনি যান কোথায় কোথায় কোন জায়গায় কোথায় কোথায় রিসোর্ট হয়ে গেছে বুঝতে পারবেন না, ভাবতে পারবেন না সব জায়গায় রিসোর্ট হলো কি করে। সেখানে গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডের সঙ্গেও কথা বলেছি, তাদের ভ্যাকসিন নিয়ে অ্যালার্ট করেছি, কারণ এদেরকেই আগে দেওয়া হয়, মালিকরা দিয়ে দেয়, মালিকরা দিয়ে দেয়। তো তখন গল্প করতে করতে আড্ডা মারতে মারতে অনেক কিছু জেনেছি, জানি, তো সেগুলো তো নাম টাম বলার দরকার নেই, মূল বিষয়টা বলেছি। তো বাবুরা যখন টপ লেভেলের বাবুরা, যেমন ধরুন ওই যে বিশেষ বিশেষ পদাধিকারী, পুলিশের পদাধিকারী, প্রশাসনিক পদাধিকারী, তারা যখন এইসব রিসোর্টে আসেন, একটু ফুর্তি টুর্তি করতে আসেন, বুঝতেই পারছেন, তো তখন আগেই ফোন করে বলা হয় হোটেলের রিসোর্টের মালিককে, আমরা যাচ্ছি ওটা ধরুন রাত্রির 8টার সময় ঢুকছি, আধ ঘন্টা আগে থেকে সিসিটিভি ফুট সব বন্ধ করে দেবেন, বেরোনোর পরে চালু করবেন। হ্যাঁ, মালিক কি করবে? লাইসেন্স থেকে শুরু করে বার লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, কনস্ট্রাকশন থেকে শুরু করে সমস্ত কিছুর পেপারস কারা দেখে? কারা দেখে? তো তাদের কেউ চটায়? তারা সিসিটিভি বন্ধ, ঢোকার আগে সিসিটিভি বন্ধ হয়ে যায়, বেরোনোর পরে সিসিটিভি বন্ধ হয়, খোলা হয়। ওইটাতে বুঝতে পেরেছি, এটা তো সামান্য ক্ষেত্র বললাম, কারণ ওই যে ধরা পড়লে ফুর্তি টুর্তির ছবি, মান সম্মানের ব্যাপার থাকে, তো যাই হোক। তাহলে বড় ক্ষেত্রে কি হয়? এটা তো সাধারণ ক্ষেত্র। তাহলে সিসিটিভির ব্যাপারটা নিয়ে কেন আপনারা ভাবেন যে নিরাপত্তা, আপনার নিরাপত্তা বজায় রাখছে সিসিটিভি? এই ধারণা থেকে বেরিয়ে আসুন। আমরা তো ভাবতে ভুলে গেছি, উই হ্যাভ স্টপ থিঙ্কিং, ভাবি না, ভাবতে পারি না, আর ভাবতে পারি না বলেই আমাদেরকে মিডিয়া স্পুন ফিড করে, মানে যা চামচ দিয়ে আমাদের গেলায় আমরা গিলতে থাকি। তো এক্ষেত্রেও সিসিটিভি পাওয়া যাবে না, এখনো পর্যন্ত পাওয়া গেছে বলে আমি জানি না, গেলেও চুনোপুটিদের ওই যে সঞ্জয়কে যেমন পাওয়া গেছিল ওরকম পাওয়া যাবে। তাহলে যাদবপুর একটা আমাদের রাজ্যের সবচেয়ে বড় নামী শিক্ষা প্রতিষ্ঠান, তাকে ভাঙতে হবে, তাকে কালিমা লিপ্ত করতে হবে, তাকে প্রাইভেটাইজ করতে হবে, এবং তার ভাবমূর্তি নষ্ট করে, ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করে, ইতিমধ্যেই দেখবেন বিভিন্ন ফেলোশিপের পয়সা করি বন্ধ হয়ে গেছে, পিএইচডি স্কলারদের পয়সা করি বিভিন্ন, যেমন বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে, ধাপে ধাপে বন্ধ করে দিচ্ছে, এবং ইনফ্রাস্ট্রাকচারে যে সরকারের যে গ্র্যান্ট আসে, ইউজিসি গ্র্যান্ট, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মিনিমাইজ করা হচ্ছে, তুলে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি জনমানুষকেও তৈরি করা হচ্ছে যে বেসরকারি হলে পরিষেবা ভালো হয়। দেখছেন তো, এগুলো বেসরকারি কলেজ, মেডিকেল কলেজ বহু আছে, হয়ে গেছে, সেখানে এগুলো ঘটছে না, মানে সেখানে খুব দারুণ স্বর্গরাজ্য তৈরি হয়ে গেছে, মোটেই নয়, সেখানে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। মিডিয়াও সেখানে যায় না, মিডিয়াকে অ্যাকাউন্টে দেয় না, হাওয়ালাদার দিয়ে দেয়, হাওয়ালা। এটা নিয়ে খবরটা করবেন না, 10 লাখ রাখুন, কি বুঝলেন? এটা নিয়ে খবরটা করবেন না, 10 লাখ রাখুন আপাতত, ব্যাস। আর কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই। সমস্যা এখন শুধু সরকারি প্রতিষ্ঠানে। তো সেই আমি বহু আগেই বলেছিলাম, তখন অনেকেই বিশ্বাস করেননি যে আগামীতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে বিভিন্নভাবে টার্গেট করা হবে, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে। এই যাদবপুরই শুধু নয়, দেখবেন বিভিন্ন স্কুলে, সরকারি স্কুলগুলোতে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে, ধর্ষণ, বিভিন্ন রকমের দুর্নীতি সব প্রকাশ্যে আসছে, শিক্ষকদের বিভিন্ন রকমের বেল্লাপনাকে মিডিয়া কভার করছে, মানে এমন দু একটা ঘটনা, সেটাকে এমনভাবে করছে যেন সব শিক্ষকরাই ওরকম, সব স্কুলগুলোই ওই রকম, সব বিশ্ববিদ্যালয়গুলো শেষ, আইন কানুনের তোয়াক্কা করে না কেউ, চরম অরাজকতা চলছে, নৈরাজ্য চলছে, বেসরকারি হলে পরিষেবাটা ভালো হবে, ব্যাপারটা এইভাবেই বলা হচ্ছে। আর মিডিয়া নিজেরাই বেসরকারি সংস্থা, এই যে আপনারা আনন্দবাজারে পড়েন বা অমুক পড়েন, বা এই যে জেড বিভিন্ন রকমের যে আছে মিডিয়া, সব তো প্রাইভেট,
সরকারি মিডিয়া। আম্বানির কতগুলো মিডিয়া হাউস আছে দেখে নিন, আম্বানি আদানির কতগুলো মিডিয়া হাউস আছে, সবই তো বেসরকারি মালিক। তো বেসরকারি মালিক তো চাইবেই সবই বেসরকারি হোক। উই আর ইন দ্য সেম বোট ব্রাদার্স, চাইবেই। তো বেসরকারি মালিক, যাদের মিডিয়া ব্যারন বলা হয়, বড় বড় মিডিয়া হাউসের মালিক দেদার কামাচ্ছে, বিলিয়ন বিলিয়ন কামাচ্ছে, তো তারা বেসরকারি বিল গেটসের ভ্যাকসিন প্রমোট করবে, এটাই স্বাভাবিক। বেসরকারি হাসপাতালে জয়গান গাইবে, এটাই স্বাভাবিক। তারা নিজেরাই বেসরকারি, এবং সরকারি সমস্ত কিছুকে তুলে দিলে তারাই তো আবার নিয়োগ করবে, সেখানে বিনিয়োগ করবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় যদি পিপিপি মডেলে হয়ে যায়, সেখানে কি ডাইরেক্ট বিল গেটস এসে ইনভেস্ট করবে? সেটা যদি প্রাইভেট হয়ে যায়, কারা করবে? এই সব ব্যারনরাই করবে, বেসরকারি মালিকেরাই করবে। শুধু একটা ব্যাপার নিয়ে তারা পড়ে আছে, কেউ মিডিয়াতে ইনভেস্ট করেছে, আবার ড্রাগেও করেছে, আবার ফার্মাসিউটিক্যালসেও ইনভেস্ট করে রেখেছে, তাই তো? বিভিন্ন ক্ষেত্রে এরা ইনভেস্ট করে, ইনভেস্টমেন্ট। তো এটাকে বলা হয় ইনভেস্টমেন্ট পোর্টফোলিও। ডাইভার্সিফাই ইউর ইনভেস্টমেন্ট পোর্টফোলিও, জানেন তো? এটা হচ্ছে বাজারে টিকে থাকার, মালদার হওয়ার, মুনাফাকে আরো বেশি করে মজবুত করা, এনশিওর করার জন্য একটা কথাই আছে, ডাইভার্সিফাই ইউর ইনভেস্টমেন্ট পোর্টফোলিও। এক জায়গায় থাকলে হবে না, চারদিকে ডাইভার্সিফাই করতে হবে, ওয়েলথ ম্যানেজমেন্ট করতে হবে, চারদিকে ইনভেস্ট করতে হবে। একটা জায়গায় করে থাকলে হবে? তাই এরা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, এবং তারা ওঁত পেতে আছে কবে যাদবপুরের ব্র্যান্ডটাকে বাগানো যাবে, বাগিয়ে বলা হবে এই যে যাদবপুর এবার দারুণ হয়ে গেল, একেবারে পিপিপি মডেলে চলে এলো। দেখতে থাকেন, ব্র্যান্ডটাকে ওরা কবজা করার প্ল্যান করছে, পুরোটা উড়িয়ে দেবে না যাদবপুরকে। এত বড় ইনফ্রাস্ট্রাকচার, এত সুন্দর সব ল্যাব ট্যাব আছে, এত কিছু আছে, হ্যাঁ, সরকারের ইনভেস্টমেন্ট, তো ওটা জনগণের ট্যাক্সের টাকায় ওরা এটাকে রেডি পেয়ে গেল, পেয়ে ওটাকে একটু এদিক ওদিক করে ব্র্যান্ডিং করে নাম দিয়ে দেবে। যাদবপুর থাকবে, কোনো চাপ নেই, হ্যাঁ, কিন্তু কোর্স ফি স্ট্রাকচার 10,000 টাকায় ইঞ্জিনিয়ারিং আর পড়তে পারবেন না। গ্রামে গঞ্জের মেধাবী ছেলে পেলের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সবকিছু। লাখের গল্প, মেডিকেল হলে কোটির গল্প। কোথায় আছেন? মধ্যবিত্তের বিনাশ, বহু আগেই বলেছি। এবং এই যে অনামিকা মণ্ডল চলে গেল, এবার দেখবেন আরো একটা বিধি চালু হবে যাদবপুরে। সিসিটিভি ক্যামেরা হয়ে গেল, ওই 2023-এর 9 আগস্টের পরে আন্দোলন হওয়ার পর সিসিটিভি ক্যামেরা এলো, তাতেও করেও কোনো কিছু হলো না, পাওয়া গেল না, হচ্ছে না, আর মানে অপরাধ আটকানো যাচ্ছে না, নৈরাজ্য চলছে। তাই এরপরে দেখবেন আরো একটা ঘোষণা আসতে চলেছে যাদবপুরকে নিয়ে, অপেক্ষা করুন। কি ঘোষণা, কি জাতীয় ঘোষণা, নিজেরা একটু ভাবুন না, সবই আমি বলে দেবো। এবারে আসছি অন্য দুটি খবরে। ওই যে একই রিলেট করে কেন খবরগুলো রাখছে, কি টেট 2014 রিলেশনটা কিসের? ওই যে সরকারি সমস্ত কিছুকে লাডে তুলবে, ওরা তুলে দেবে। আর যাদবপুর যেমন শিক্ষা প্রতিষ্ঠান, টেটও তো শিক্ষকদের সঙ্গে সম্পর্কিত একটি পরীক্ষা, যার মাধ্যমে শিক্ষক নিয়োগ হয় 8 পর্যন্ত, তাই তো? আচ্ছা, টেট 2014 টেট তো হয়, আমরা জানি। তো টেট বলুন, এসএসসি বলুন, এই সব কিছুই শিক্ষার সঙ্গে সম্পর্কিত, আর এগুলোকেও লাটে তোলা হচ্ছে। তাই দুটো ঘটনা মনে হচ্ছে, এগুলো আলাদা আলাদা ঘটনা হলেও আসলে একই সুতোই বাঁধা। কিভাবে? আসুন দেখুন। 2014 টেট নিয়ে শামীম সাহেব, আপনাদের প্রিয়, অনেকেরই প্রিয়, আমার আবার ভিডিওতে অনেকের নাম টাম বলে যান, ওনার ভিডিও দেখার পরামর্শ দেন, তো বুঝতেই পারেন সবই। আমি কিছুদিন আগে, কালকেই একটা পোস্ট করেছি, কিভাবে ডান বাম সমস্ত রাজনৈতিক দল মিলে মিশে যে এই কাজটা করছে, সেখানে আমার বিশ্লেষণটা সেই পোস্টে রেখেছি, সংলাপের আকারে, ডায়ালগের আকারে, অনেকেই পড়েছেন। তো সেই শামীম সাহেব বলেছেন, কি বলছেন, যেটা আমি বহু আগেই বলেছি, এই 2014 টেটের অরিজিনাল ওএমআর একটাও নাকি নেই, মিরর কপিও নেই। কি আছে?
এমন সব আছে ওএমআর যেগুলো এডিট করা বা এডিট করা যায়, এডিটেবল। ভালো করে শুনুন, এডিটেবল মানে কি? তার মানে যারা চাকরি পেয়েছে 2014 পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে, সেই ওএমআর এর উপর ভিত্তি করে তাদের ভবিষ্যৎ অশনি সংকেত এসে গেল, তিনি তাও বলে দিয়েছেন। অর্থাৎ পুরো 2014 টেটটা নিয়ে কিন্তু টানাটানি হওয়ার সম্ভাবনা আমি বহু আগেই কিন্তু বলেছি। কারণ শুধু 32,000 যে শিক্ষক তাদেরকে বাতিল করলে সরকারের যে ছাঁটাইয়ের টার্গেট তা পূর্ণ হবে না। আমি বলেছিলাম অন্তত 1 লাখের কাছাকাছি শিক্ষক ছাঁটাই হবে এই রাজ্যে অন্তত। সেদিকেই ওরা এগোচ্ছে ধাপে ধাপে, এটা একদিনের ব্যাপার নয়। It's not a matter of a single day or a single night. It takes time. ওরা ধৈর্য ধরে এগোচ্ছে। তো এই যে একটা জায়গা শামীম সাহেব বললেন, এটা নতুন নয়, এটা আমি বহু আগেই কিন্তু বলেছি, এটা নিয়ে আগেও আলোচনা হয়েছে। কিন্তু আবার একই কথা বিভিন্ন আঙ্গিকে বলে ব্যাপারটাকে বাঁচিয়ে রাখছেন, জিয়ে রাখছেন অ্যাডভোকেটরা। কেন? মানসিক প্রস্তুতি দিচ্ছেন, প্যানিক তৈরি করে রাখছেন যে হ্যাঁ হতে পারে। 2014 টেটের ওপর ভিত্তি করে যারা চাকরি পেয়েছেন তারা সেখানে কিন্তু শুধু অপ্রশিক্ষিত 32,000 এরকম নয়, প্রশিক্ষিতরাও আছেন। আর ওএমআর সিটটাই তো মূল ব্যাপার। শিক্ষিত, প্রশিক্ষিত, অপ্রশিক্ষিত, ট্রেন্ড, আনট্রেন্ড এগুলো পরের গল্প। আগে তো ওএমআর পরীক্ষা, টেট কোয়ালিফাই করছেন আপনি, তো সেখানেই যদি গলদটা বের করা যায়, সেই পরীক্ষা পদ্ধতিকে নিয়েও যদি প্রশ্ন তোলা যায়, তাহলে একই রকমভাবে 2016 যে প্যানেল এসএসসি তাকে বাতিল করা গেল এবং প্রায় 26,000 শিক্ষককে কি হলো আপনারা তো জানেন। তো এক্ষেত্রেও শুধুমাত্র 32,000 অপ্রশিক্ষিতদের নিয়ে টানাটানি করলে টার্গেট পূর্ণ হবে কি? তার চেয়ে গোড়া ধরে টানতে হবে, গোড়া ধরে টানতে হবে। গোড়াটা কি? 2014 টেট। 2014 টেটটাকে যদি একই রকম ভাবে 2016 মতো করে চরম দুর্নীতি হয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়াটাই গলদপূর্ণ, নিয়োগ প্রক্রিয়াটাই গন্ডগোলে। তাই বিকাশ বাবুরা তো আছেনই, শামীম সাহেব তো আছেনই, একই দায়িত্ব জানেন তো। তো তারা যদি একই রকম ভাবে এটা করতে পারে, তাহলে কতজন শিক্ষক যাবেন, টার্গেট পূর্ণ হবে, তাই না? এই টেটের ওপর ভিত্তি করে সেই সময়ে এবং তার পরবর্তীকালে কত নিয়োগ হয়েছে সেটা হিসেব করলেই দেখবেন কত হাজার ছুঁয়ে পালে, 50,000 তো ছাড়িয়ে যাবেই আরামসে। তাহলে কি আপনারা আশা করতে পারেন না? আমি যেটা বহু আগেই পোস্টে বলেছিলাম, আশা করতে কি পারেন না? আপনারা কি বঞ্চিত হবেন? কেন বঞ্চিত হবেন? আবার পরীক্ষা থেকে কেন বঞ্চিত হবেন? এসএসসি তারাই শুধু আবার পরীক্ষা দেবে? হাই স্কুলের শুধু তারাই, নবম দশম 11, 12 তারাই শুধু পরীক্ষা দেবে? আপনারা পরীক্ষা দেবেন না? কেন দেবেন না? আপনারাও তো, আপনাদেরও অধিকার আছে নিজেদেরকে যাচাই করে নেবার, প্রমাণ করে দেওয়ার যে আমরা যোগ্য, সত্যিকারের যোগ্য শিক্ষক শিক্ষিকা। 2014 টেট আমি সত্যি পাশ করেছিলাম, আরো একবার পরীক্ষা হলে আমি সত্যি কোয়ালিফাই করে দেখিয়ে দেব। সেই সুযোগটা কি আপনাদের দেওয়া হবে না? আলবাত দেওয়া হবে, মানে আমার তো তাই মনে হচ্ছে, বহু আগেই বলেছিলাম। তো পড়াশোনা শুরু করুন, শুধু আপনাদের নয়, মানে রি এক্সামের কথা যে বলা হচ্ছে, যেটা আমার এসএসসি যেমন রি এক্সাম হলো খিচুড়ি নোটিফিকেশনে, তো আপনাদের ক্ষেত্রেও কি খিচুড়ি নোটিফিকেশনে পরীক্ষা হবে, নাকি শুধু আপনাদের জন্যই হবে? উত্তরটা আপনারা জানেন, যদি হয়, যদি নিয়ে একটা শান্তি অবশ্য আপাতত একটা আছে, এখনো তো হয়নি, মরার আগে মরবো কেন, ঠিক? আচ্ছা, এবারে দেখুন, টেটটাকে শুধু আপনারা দেবেন না, যারা চাকরি বাকরি করছেন আগে থেকে শিক্ষকের, তাদেরকেও তো বলা হচ্ছে। সুপ্রিম কোর্ট যে কর্ণাটকে 1 লক্ষ শিক্ষক যারা এই রায়ের মধ্যে পড়ে যাচ্ছেন, তারা খুবই চিন্তিত, তারা আন্দোলন করবেন বলছেন, সরকারও বলছে দেখি কি করা যায়। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে
যে আগেকার ইন সার্ভিস টিচারদেরও টেট দিতে হবে, তার মানে কি সবাইকেই তো টেট দিতে হচ্ছে আলটিমেটলি। তো এই দাঁড়ালো, তাহলে আপনাদের আর একবার দিতে কি সমস্যা? এখানে একটু খেলা আছে, জানেন তো খেলাটা কি? এবার এখানেও দেখবেন আন্দোলন হবে, এবং মানে আন্দোলনকারী নেতারাও ভেতরে ভেতরে কন্ট্রোলড অপোজিশন হিসেবে আন্দোলন করবেন। ওখানেও তাই হয়েছে, আরজি সর্বত্র তাই হয়েছে, আরজি করেও হয়েছে। মূল সমস্যার সমাধান কোনোটাই হয়নি, হবেও না, আমি বহু আগেই বলেছিলাম। তো এবারে কি দাঁড়াবে? এবার শিক্ষকেরা বলবেন, এটা নিয়ে আমি পোস্ট দিয়েছিলাম সংলাপের আকারে, তারা বলবেন যে আমাদের সময় তো টেট ছিল না, আমরা তো এসএসসি দিয়ে, তখন তো এসএসসি হতো একটা গ্র্যাজুয়েটদের জন্য, অনার্সদের জন্য, অনার্স পিজি একটা ক্যাটাগরি, 11-12 জন্য, আর একটা নবম দশমের জন্য হতো পাস ক্যাটাগরি, ব্যাপারটা এরকমভাবেই হতো। তো সেক্ষেত্রে টেট তো ছিল না, টেট তো অনেক পরে চালু হলো, 2011 সালে এরকম সময় চালু হলো। তো কেন টেট দেবো বা এরকম কিছু যে ব্যাপারগুলো উঠতেই পারে। এক কথায় আমাদের সময় টেট ছিল না, দেব না, ব্যাপারটা কি তাই? ব্যাপারটা কি তা নয়, কিন্তু গভীরে যান। হিসেব মতো তাই পড়াচ্ছে যে 8 পর্যন্ত টেট হওয়ার কথা, 8 আপার প্রাইমারি পর্যন্ত, প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট। তো যারা মনে করছেন যে আমরা তো আপার প্রাইমারি পড়াই না, আমরা তো এসএসসি দিয়ে 9-10 পরীক্ষা দিয়ে এসেছি, বা 11-12 যে ক্যাটেগরি তাতে জয়েন করেছি, আমাদের তো তাহলে টেট আমাদেরকে দিতে হবে না, তারা এরকম ভাবতে পারেন, এবং তার যুক্তিও একটা অবশ্য আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এরা কি যুক্তি দিয়ে সবকিছু করছে না। এদের উদ্দেশ্য শিক্ষক ছাঁটাই করা এবং বেসরকারীকরণ এনশিওর করা। কারণ সর্বক্ষেত্রে সরকারি ব্যয়কে ওরা কমাতে চাইছে, সরকারি ব্যয় ওরা রাখবে না, কমিয়ে দেবে বা তুলে দেবে সর্বক্ষেত্রে। জ্বালানি থেকে শুরু করে, গণপরিবহন থেকে শুরু করে, এনার্জি সেক্টর, হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, কোনো ক্ষেত্রেই সাবসিডি সরকার আর দেবে না, মানে জনগণের টাকাই তবু দেবে না। কাকে দেবে টাকাটা? বেসরকারি জায়গায় ডাইরেক্ট ঢুকিয়ে দেবে। যেমন জনগণের টাকা দিয়ে যেমন ভ্যাকসিন কেনা হলো, টাকাটা কে পেলো? সেরাম ইনস্টিটিউটের পুনাওয়ালা পেলো এবং বিল গেটস পেলো, এরা পেলো তো। অর্থাৎ জনগণের টাকা যেটা সাবসিডি আকারে ব্যয় করা হচ্ছিল এতদিন, ভর্তুকি যাকে বলা হয়, সেটা ওরা আর সরকারি প্রতিষ্ঠানের জন্য খরচা করবে না, সেটা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেবে। সিম্পল ব্যাপার। তাহলে এই কারণেই ওরা এটা করছে, শিক্ষক ছাঁটাই করা। এত শিক্ষক রাখা মানে তাদের মাইনে, তাদের প্রভিডেন্ট ফান্ড, তাদের গ্র্যাচুইটি, তাদের অমুক, তাদের তমুক। ডিএর আন্দোলন এখনো ডিএ করছে। ডিএ রায় স্থগিত হয়ে গেছে, জানেন তো? রায়টা এখন দেবে না, বহু আগেই বলেছিলাম। এগুলো সব টালবাহানা করে স্থগিত করে দেওয়া হবে। ব্যাস, এবার বুঝুন ঠেলা, এবার কবে রায় দেয়, তাই তো। তো এবার এই যে শিক্ষকেরা বলবেন যে আমরা তো এসএসসি দিয়ে এসেছি, আমাদের সময় তো টেট ছিল না, তাদের জন্য একটা আমি উত্তর দিয়ে দিই, ওরা কি উত্তর দিতে পারে। দেখুন, টেটের ফুল ফর্ম কি? টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ আপনি শিক্ষক, তার যোগ্যতা সেখানে রয়েছে। এখানে ওই চাইল্ড পেডাগজি থেকে শুরু করে বিভিন্ন রকমের মনস্তাত্ত্বিক বিভিন্ন রকমের প্রশ্ন থাকে, শিশু বিকাশ, শিশুর মনের বিকাশ, শিশু মনস্তত্ত্বের বিকাশ, এগুলোর বিভিন্ন রকমের প্রশ্ন থাকে। তো সেইগুলো তো আপনাকে পাশ করতে হবে না আপনাকে, তবে না আপনি শিক্ষক। তো আপনি এসএসসি দিয়ে করুন, টেট দিয়ে করুন, যাই হোক, আপনাদের সময় এই প্রশ্নগুলোর উপর সেরকম ছিল না, প্রশ্নগুলোর কালেকশন বা কম্পাইলেশন এই আকারে ছিলই না। এটা যে অত্যন্ত জরুরি, আপনি যে শিক্ষক সেটা তো যোগ্যতা, আমরা তো চাইবো যে যোগ্য শিক্ষকেরা থাকুন, এটা তো আমরা চাইবো। আপনারা কি চান না? আপনাদের যোগ্যতা প্রমাণ করতে কি আপনারা চান না? ভয় কিসের? তাই টেট এসএসসি দিয়েও পেলেও আপনি টেটে বসুন, সমস্যা কোথায়? ওটা তো টিচার এলিজিবিলিটি টেস্ট। ঠিক আছে, আপনাদের যখন বক্তব্য যে ওটা 8 পর্যন্ত ছিল, আমরা কেন দেবো? আমরা তো 8-এর ক্লাস নিই না, বা আমরা তো এই ফরম্যাটে পরীক্ষা দিয়ে আসিনি। ঠিক আছে, ওটাকে আমরা বাড়িয়ে এক্সপ্যান্ড করে ওটাকে পুরো শিক্ষকদের জন্যই করে দিলাম। সমস্যা শুধু একটুখানি ছোট্ট করে একটু আইনের পরিবর্তন করলেই তো হয়ে গেল, যে শুধু 8 পর্যন্ত টেট না করে পুরো একেবারে
ইন হাউস থেকে শুরু করে, ইন সার্ভিস থেকে শুরু করে সব শিক্ষকের জন্যই টেট। মিটে গেল ঝামেলা। এবার বসুন। কি বসবেন তো? তাতেও আপত্তি থাকলে আমরা অন্য নামে একটা পরীক্ষা, স্ক্রিনিং টেস্ট করতে পারি আপনাদের জন্য, যদি আপনাদের সম্মানে লাগে, কিন্তু পরীক্ষা আপনাদের দিতেই হবে। এইবারে জনগণের কি প্রতিক্রিয়া হবে? খুব দারুণ প্রতিক্রিয়া হবে। আপনারা জানেন সেটা, ইতিমধ্যে শিক্ষক সমাজ পলিসির কারণে, সরকারি পলিসির কারণে, মিডিয়ার কারণে এবং অবশ্যই অনেকটা নিজস্ব ব্যক্তি নিজেদের কারণে জনসমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার যখনই এই শিক্ষকদের, ইন সার্ভিস শিক্ষকদের এই ধরনের পরীক্ষা, টিটি বলুন বা অন্য কোনো নামে পরীক্ষা বলুন, আরও একবার বসতে বলা হবে, কারণ ওদের উদ্দেশ্য কিন্তু ছাঁটাই করা, পরিষ্কার কথা। যোগ্য শিক্ষক ওরা চাইছে না, সেটা আপনারা একদিনে বুঝে গেছেন। লোককে দেখানো হচ্ছে যে আমরা ভালো চাইছি, আমরা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছি, আমরা দারুণ দুর্দান্ত যোগ্য, দারুণ সুদক্ষ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা চালু করতে চাইছি, এরকম একটা ওরা বারবার করে বলবে মিডিয়াকে দিয়ে। বাস্তবে তা নয়। এটা হলো, বললাম না, ওই যে আমরা আপনাদের ভালো চাই, এই বলেই তো সরকার যা করার করে চলেছে। তো এই সরকারি প্রক্রিয়াকে ওরাই তৈরি করেছে, ওদের প্রয়োজন মিটে গেছে, তাই ওরা এখন তুলে দিচ্ছে, রিসেট করছে। তো এবার যখন ওরা এটা করবে, ছাঁটাই করার উদ্দেশ্যে করবে, আমি আগেই বলেছি, নাম দেবে শিক্ষা ব্যবস্থাকে আমরা পার্জ করছি, শোধন করছি, তখন দেখবেন যারা অনেকেই শিক্ষকদের হিংসে করে, স্বাভাবিক করে, এবং অনেকেই যারা চাকরি পাননি, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, পরীক্ষা হচ্ছে না হলেও, নিয়োগ হচ্ছে না, একটা বড় লক্ষ তরুণ তরুণী তাদেরকে দেখতে পাবেন, ফেসবুকেও তারা আছে সক্রিয়। এবার যেই পরীক্ষা দিতে বলা হবে, শিক্ষকেরা তো রাজি হবেন না স্বাভাবিকভাবে। এই বয়সে এসে সংসার সামলে মরচেও পড়ে গেছে মস্তিষ্কে, হ্যাঁ, মার্জনা করবেন। এই বয়সে এসে পরীক্ষাগুলো কি মানে কোয়ালিফাই করা সম্ভব? অনেকেরই আশঙ্কা আছে, তারা দিতে চাইবেন না। এবার এইসব বঞ্চিত যুবক যুবতীরা তারা বলবেন, কেন? যোগ্যতা প্রমাণ করুন, সমস্যা কোথায়? আপনারা তো যোগ্য শিক্ষক, আপনারা একবার টেট দিয়ে আসুন না, কি সমস্যা, আপত্তি কিসের? তারাই বলবে, কেন? ওই তারা বঞ্চিত, তারা মনে মনে তারা তো শিক্ষক হতে চেয়েছিল। এটা তো মনস্তত্ত্ব মশাই, আপনারাও তাই করতেন, সিংহভাগই তাই করে। তারা বলবে হ্যাঁ পরীক্ষা হোক, জনতাও বলবে পরীক্ষা হোক, টেট আবার দিতে হবে। হ্যাঁ, অভিভাবকরাও বলবেন হ্যাঁ দারুণ তো, ভালো তো। অভিভাবকদের এসব ব্যাপারে মাথা ব্যথা নেই, বিশেষ করে যারা এখনো সরকারি স্কুলে ছেলে মেয়ে পাঠাচ্ছেন ব্যতিক্রম ছাড়া। তবুও তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে, মিডিয়া বলবে যে এরকমভাবে সরকার আবার পরীক্ষা নিচ্ছে শিক্ষকদেরকে, তারা কতটা দক্ষ, কতটা যোগ্য, এ ব্যাপারে আপনাদের কি মতামত? অভিভাবকরা দুহাত তুলে বলবে হ্যাঁ একদম ঠিক সিদ্ধান্ত, এমনটাই তো আমরা চাই। তাহলে কাউকে পাবেন না, নিজেদেরকেও পাবেন কি না, সেখানেও খেলো ডিভাইড অ্যান্ড রোল, সেখানেও সেখানে দুখানা সেকশন আছে না, 8 পর্যন্ত, ও আবার ওই এসএসসি, তারা বলবে আমরা না। দু দলের মধ্যে কখনো ঐক্য হবে না। ঐক্য হয়, দেখতে পাচ্ছেন, একবারে প্যানেল বাদ দিয়ে দিল 26,000 প্রায়, সবাই মিলে একটা জোট হওয়ার কথা ছিল, কতগুলো গ্রুপ হলো, কতগুলো মামলা হলো, কতগুলো উকিল হলো, কখনো হবে না। এটা গেল দিক, তৈরি থাকুন। আর কি, এবার অনেকে এখনো প্রশ্ন করছেন যে 2025-এর যে এসএসসি দিচ্ছি আমরা, আগামী রোববার পরীক্ষা আছে, বা এই যে গত রোববার হয়ে গেল, নিয়োগ হবে না স্যার? স্বাভাবিক, তাদের তো আশা আছে, তারা তো চাইবেনই নিয়োগ হোক, আমিও তো চাই নিয়োগ হোক, স্থায়ী পদে নিয়োগ হোক। এতগুলো পরিমাণ মানবিকতার প্রশ্ন, তাই নয় কি? আমি তো চাইবই, কিন্তু বারবার করে আমি এমন কথাগুলো কেন বলি? আমি বলি মানসিক প্রস্তুতি দেওয়ার জন্য, যাতে করে চরম হতাশ না হয়ে উল্টোপাল্টা কিছু করে না ফেলেন, যাতে করে আগামীর রূপরেখাটা তৈরি রাখতে পারেন, অন্য কোনো জীবিকার কথা ভাবতে পারেন। এই জন্যই আমি বলি। তাই আবার বলছি, নিয়োগ হলে আমি সবচেয়ে বেশি খুশি হব, কিন্তু অন্য যে সম্ভাবনা, যেটা জোরদার সম্ভাবনা, সেটা কি আপনাদেরকে বলবো না? আপনাদেরকে শুধু ওই স্তব বাক্য দিয়ে যাব না, সেটাই আমি বলছি। কি বলবো? আচ্ছা, আপনারা দেখুন,
এই যে শিক্ষক নিয়োগ তথা সরকারি চাকরিতে যে নিয়োগ বন্ধ হওয়ার ব্যাপারটা শুধু কি এই রাজ্যেই হচ্ছে না। আপনারা তো জানেন এই এসএসসি যে গত রবিবার পরীক্ষা হলো, তাতে করে উত্তরপ্রদেশ বিহার থেকেও কত যুবক যুবতী পরীক্ষা দিতে এসেছিল, হোটেলে ছিল, এবং তাদের মুখ থেকে আপনারা সরাসরি শুনেছেন যারা এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, যেমন ধরুন উত্তরপ্রদেশে যোগী সরকার মানে বিজেপি, তাদের সমর্থকরা যেমন বারবার করে বলতেন শুধু এই রাজ্যেই এসব হচ্ছে, উত্তরপ্রদেশে দারুণ হচ্ছে, বিহারে দারুণ নিয়োগ হচ্ছে, এইসব যারা বলতেন তারা আশা করি বুঝতে পেরেছেন। জানি না তাদের বোঝার মগজটা চলে গেলে তো আর বোঝা যায় না। তো তারা কি এবার কি আপনারা নিজেরা বুঝতে পারছেন যে উত্তরপ্রদেশ বিহারেও একই অবস্থা, নিয়োগ হচ্ছে না, হচ্ছে না। তাই তারা তো এই রাজ্যের খবর অতটা জানেন না, ব্যাপার ঠিক তাই। এখন এই রাজ্যের যুবক যুবতীরা যখন ভাবছে যে বলা হচ্ছে, মিডিয়াও তো সেভাবেই ভূমিকা, এখন মিডিয়া বলতে বাধ্য হলো, তো তো তারাও ভাবছে যে অন্য রাজ্যে দারুণ নিয়োগ হচ্ছে, ব্যাপারটা এই রকম। তো তারা এলো, পরীক্ষা টরীক্ষা দিল, তারা ভাবলো যে এবার রাজ্যে দারুণ নিয়োগ হচ্ছে, পশ্চিমবঙ্গে তাদের চাকরি বাকরি হবে, এই আশাতেই তারা এলো, তাই তো। তো এখানে দেখুন আবার এই উত্তরপ্রদেশ থেকে যারা এসেছিল তারা তো বলছে, মিডিয়া টিডিয়া বললো, ওটা নিয়ে আবার মিডিয়া কি খবর করলো, যোগী রাজ্য, ওরা আবার যোগী রাজ্য, যোগী রাজ্য মানে বিজেপি, মানে মোদি, সেখানে নিয়োগ হচ্ছে না। কি মজা, কি মজা, দেখো কি অবস্থা, কি ভয়ঙ্কর উত্তরপ্রদেশের অবস্থা। আর এই রাজ্য, খেলাটা বুঝুন, রাজনৈতিক দলাদলি। এবার এরা বলবে তোদেরও তো হচ্ছে না, আমাদের কেন বলছিস, যারা টিএমসিপি মানে ঘেঁষো, আর ওদিকে গেরুয়া, দেখবেন ওদের ফেসবুক কমেন্টে এরকম হয় আর কি, মানে হাতাহাতি হয়, কমেন্টে হাতাহাতি, তোদেরও তো হচ্ছে না, এই মেরে গেল। তাও যে বোঝা যে সর্বনাশ হয়ে যাচ্ছে জনগণের, কর্মসংস্থান নেই, নিয়োগ নেই, বেসরকারিতেও খারাপ অবস্থা, সরকারিতেও খারাপ, কোথাও কিছু নেই, নিজেদের মধ্যে মারামারি করছে, তোদেরও তো হচ্ছে না, ব্যাস, তোদেরও হচ্ছে না আমাদেরও হচ্ছে না, তোদেরও হচ্ছে না আমাদেরও হচ্ছে না, ব্যাস দারুণ হয়ে গেল। তো কি হলো আলটিমেটলি, এই হলো, ঘোড়ার ডিম হলো, অশ্বডিম্ব প্রসব হলো। তো এই এসএসসিটাও অশ্বডিম্ব প্রসব হলো। আচ্ছা, প্রথমে আমি অন্যান্যটা ইতিমধ্যেই যেসব খেলা শুরু হয়ে গেছে সেগুলো পরে বলছি, তার আগে মূল যেটা গোড়া, অর্থনীতিটা একটু বোঝার চেষ্টা করুন। যে অর্থনীতির কারণে মাননীয়া ডিএ দিতে পারছেন না, ডিএ দিচ্ছেন না। সুপ্রিম কোর্ট একবার ওই যে কর্মচারীদের মামলা, সব কর্মচারী মিলে যে মামলা চলছিল, আজ পুরনো মামলা, সেক্ষেত্রে কি বললো, 25%, প্রথমে 50%, তারপরে বললো না পারবেন না, তো 25% দিন অন্তত। 25% দিয়ে দিন। মাননীয়া বলে না, তাও তো কয়েক হাজার কোটির ধাক্কা, কি করে দিই, এই টাল বাহানা করতে করতে কি হলো, রায় স্থগিত ঘোষণা করলো, মাননীয়া বেঁচে গেলেন। কিভাবে আদালত মাননীয়াকে বাঁচাচ্ছে, কিভাবে উকিলরা, বিরোধী উকিলরা মাননীয়াকে বাঁচাচ্ছে, সেটা কি ভাবতে পেরেছিলেন? ভাবছেন যে বিকাশবাবু স্বামী এরা শত্রু, এরা লড়াই করছে, যোগ্যতার স্বার্থে, প্রতিবাদের স্বার্থে লড়াই করে যাচ্ছেন, শিক্ষা ব্যবস্থাকে একেবারে দারুণ ঝাঁ ঝকঝকে বানাবেন বলে। কিন্তু নিয়োগ হতে না দিয়ে যারা রাজনৈতিক দলের ভক্ত তারা ভাবছেন এই তো দারুণ যোগ্যতার কথা বলছেন, কিন্তু নিয়োগ হতে না দিয়ে যে মাননীয়ারই উপকার করছেন বিকাশবাবুরা, সেটা কি ব্যাপারটা ভেবে দেখেছেন? কত টাকা বেঁচে যাচ্ছে মাননীয়ার, খেলা মেলা, শুভনন্দন, হ্যাঁ, কত কিছুতে শ্রী অমুক তমুকের দিক খরচা করছেন, প্লাস সামনে আবার ভোট আছে, সেখানেও খরচপাতি আছে না, পার্টি ফান্ড আছে। তাহলে এই যে নিয়োগগুলোকে বিভিন্ন রকম মামলা টামলা করে বিকাশবাবুই হোক আর প্রকাশবাবুই হোক, তারা যে আটকে দিচ্ছেন, বিভিন্ন রকম ভাবে বাধা সৃষ্টি করছেন, মাননীয়ও সে সুযোগটা দিচ্ছেন, দুর্নীতি উনিও করছেন, করে ধরিয়ে দিচ্ছেন, উনি সুতো ছাড়ছেন আর এরা সুতো ধরছে, এই করে আমাদের একটা সিচুয়েশন তৈরি করা হলো। তো উপকারটা কার হলো? মাননীয়ার হলো প্রথমত, মাইনে দিতে হচ্ছে না, মাইনে দিতে হচ্ছে না, এত এত টাকা বেঁচে গেল, বেঁচে যাওয়া টাকা কোথায় যাচ্ছে? ভাবুন এবার, সেটা কাদের পকেটে যাচ্ছে, কিভাবে বখরা হচ্ছে, কোন দিকে যাচ্ছে,
ভাবলে না আকাশ পাতাল হয়ে যাবে। প্লাস প্রভুরা যারা বেসরকারিকরণ চাইছেন তাদেরও সুবিধে হচ্ছে, মানে দারুণ, সবাই মিলে করে গম্যে খাচ্ছে। তাই নিয়োগ হতে না দেওয়াটা আপনার বিকাশবাবুদের মানে জয়, মানে আপনার দলের জয়, আপনার সিপিএম এর জয়, তৃণমূলের পরাজয় এমন নয়। কাদের জয় কাদের পরাজয় গভীরে যান। যারা নিয়োগ হতে পারছে না, নিয়োগ দেওয়া হচ্ছে না, তারা সাধারণ মানুষ, গরিব ঘরের, মধ্যবিত্ত ঘরের বেকার যুবক যুবতী। তারা তৃণমূল বিজেপি বোঝেন না, বুঝলেও ওই ব্রেন ওয়াশে বোঝেন। এখন অনেকে হাড়ে হাড়ে বুঝতে পারছেন। তাহলে তাদের নিয়োগ আটকে বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে, মামলা দেখিয়ে, দুর্নীতি দেখিয়ে, ওবিসি দেখিয়ে, অমুক দেখিয়ে আটকে কাদের সুবিধে করে দিচ্ছেন তারা। আর মাননীয়াই বা কি করছেন? ইচ্ছে করে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে কাদের লাভ হচ্ছে? বেসরকারি সংস্থা, প্রভুদের লাভ হচ্ছে। গভীরে গেলেই বুঝবেন। আচ্ছা, এবার আসছি অর্থনীতিতে। ধরুন যারা এখনো আশা করছেন যে স্থায়ী পদে, মানে আগের মতো করে 35,700 কত যেন, আমি সংক্ষেপে 35,000ই বলি, শিক্ষকের নিয়োগ হবে, নবম দশম একাদশ দ্বাদশে নিয়োগ হবে। বেশ, নবম দশম একাদশ দ্বাদশের যে শিক্ষকদের গড় মাইনে, এন্ট্রি লেভেলের মাইনের কথাই বলছি, গড় মাইনে আমি ধরলাম কত, 40,000 টাকায় ধরি, 40,000 রুপিস। এবার 35,000কে 40,000 দিয়ে গুণ করুন, এক মাসে কত টাকা হয় মাইনে? 140 কোটি টাকা এরকম দাঁড়াচ্ছে। দেখুন বছরে কত টাকা খরচা হয় শিক্ষকদের মাইনে খাতে? 1,680 কোটি টাকার কাছাকাছি এরকম একটা কিছু সংখ্যা আসে, দেখে নিন। তাহলে এই এমতাবস্থায় আপনারা কোন স্বপ্ন রাজ্যের অধিবাসী যে 35,000 স্থায়ী পদে নবম দশমে মাননীয়া নিযুক্ত করবেন এবং প্রতি বছরে 1,680 কোটি টাকা মাইনে স্যালারি দেবেন, মাসে 140 কোটি দেবেন? আপনারা কি বলে? আমি কিছু বলবো না, নিজেদেরকে জিজ্ঞাসা করুন না। দিয়ে দেওয়ার টাকা নেই, যেটা হকের টাকা, শিক্ষকরাই বলেন হকের টাকা, সেটার টাকা নেই। আদালতও স্থগিত করে দিল। আর এই নতুন নিয়োগ করে মাসে 140 কোটি টাকা খরচা করবেন, বছরে 1,680 কোটি টাকা। কি জন্য? শিক্ষকদের দরকার আছে এখন? 2 বছর স্কুল বন্ধ ছিল, কিছু যায় এসেছিল? শিক্ষা নিয়ে তারা, সরকারি শিক্ষা নিয়ে তারা সিরিয়াসলি ভাবছেন? 8-10 হাজার স্কুল ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে, তালিকা আরো বাড়ছে, লম্বা হচ্ছে, বহু স্কুল আগামীতে বন্ধ হয়ে যাবে। এমন স্কুলও আছে 700 জন ছাত্রছাত্রী দেখলাম, একজন শিক্ষক, বাকি কজন ছিলেন তারা এই প্যানেলের মধ্যে পড়ে গেছেন। তাহলে একটা গেল অর্থনৈতিক দিক, এটা ভাববেন, মূলটা অর্থনীতি। যখনই কোনো নিয়োগ হয়, নিয়োগ হওয়ার আগে অর্থ দপ্তরের মানে অনুমোদন লাগে, ট্রেজারির অনুমোদন লাগে, যেখান থেকে মাইনেটা হবে সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? অথচ এখনো অনেকে সব আশা করে বসে আছেন সুপ্রিম কোর্ট 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে। কেন 31শে ডিসেম্বরটা কিরকম? কেন? ওই যে যারা যোগ্য শিক্ষক তারা 31শে ডিসেম্বরের পর্যন্ত তাদের চাকরি, তারা যাতে করে আশা করে থাকেন অন্তত যে না 31শে ডিসেম্বরের মধ্যে আমাদের নিয়োগটা হয়ে যাবে, আমরা তো পাশ করব, সবাই তো আশা করেন যে পাশ করব। তো যাই হোক, আমাদের নিয়োগ হয়ে যাবে 31শে ডিসেম্বরের মধ্যে। অনেকে আমার মন্তব্য করে গেছেন, হলে ভালো, হলে তো দারুণ ভালো, আমি সবচেয়ে বেশি খুশি হব, কারণ আমার অনেক পাঠক যারা সম্প্রতি যুক্ত হয়েছেন অনেকেই এই তালিকায় আছেন, কিন্তু আমি খুশি হব। কিন্তু পাশাপাশি সুপ্রিম কোর্ট কি এটা বলেছে যে 31শে ডিসেম্বরের মধ্যে ওবিসি মামলা নিষ্পত্তি করতে হবে, যেটা সুপ্রিম কোর্টের হাতেই আছে? করে বলেছে কি?
তাহলে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বলছে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এরকম বলা হচ্ছে। যাই হোক, লোকে আশাও করছে, কিন্তু সুপ্রিম কোর্ট নিজের ফাইলে বন্দি থাকা ওবিসি মামলা যেটা নিয়ে গন্ডগোল হয়েছে, টালবাহানা চলছে, সেটা 31শে ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি হবে, চূড়ান্ত হবে। ব্যাপারটা কি সুপ্রিম কোর্ট কথা দিয়েছে? দেয়নি। তাহলে এবার প্রশ্ন করুন, আর্থিক ব্যাপারটা না হয় বাদই দিলেন, বাদ দিলেন, ওটা নিয়ে আপনারা ভাববেন না, বেশ, ওটা সরকার ভাববে। কিন্তু ওবিসি যে তালিকা, সেটা ছাড়া রেজাল্ট বেরোবে কি করে, নিয়োগ হবে কি করে? ওটা তো ওরা রেখে দিয়েছে, ওরা ওই জন্যই ওটা করেছে, এবার ওরা কাজে লাগাচ্ছে। তাহলে ওবিসি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কি বেসিসে আপনাদের নিয়োগ হবে? জেনারেল কাস্ট, এসসি, এসটি, ওবিসি, এইভাবেই তো প্যারামিটার করে মেধা তালিকা তৈরি করা হয়, র্যাঙ্কিং তৈরি করা হয়। তো সেটাই যদি ঝুলে থাকে, তাহলে কি করে আপনাদের নিয়োগ হবে? তাহলে একটা গেল আর্থিক দিক, যেটা আপনারা ভেবে দেখেননি হয়তো, আর একটা গেল টেকনিক্যাল দিক, যেটা আপনারা ভাবেন, জানেন, জেনেও না দেখার মান করেন, উট পাখির মতো, মিথিক্যাল উট পাখির মতো। ঝড় আসছে, ঝড় হচ্ছে, তবু বালিতে মুখ গুজে সান্ত্বনা খোঁজার চেষ্টা, যে না, ঝড় হচ্ছে না, ঝড় হচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি না, তাই ঝড় হচ্ছে না, আমি তো বাড়িতে মুখ গুজে আছি। এইভাবে কি প্রলয় বন্ধ থাকে? বন্ধ থাকে না। আত্মপ্রবঞ্চনাটাকে বন্ধ করুন, যেটাকে বলে নিজেকে ঠকানো। লার্জার পিকচারটা বোঝার চেষ্টা করুন। ইতিমধ্যেই 2022-এর টেটের রেজাল্ট বেরিয়ে গেছে, নিয়োগ হয়েছে। ওদের তো আগেকার অধিকার, আপনাদের তো সবে পরীক্ষা হচ্ছে, আগামী রোববার একটা হবে। ওদের তো 2022-এ পরীক্ষা হয়েছে, 23-এ রেজাল্ট বেরিয়েছে টেটের, 2 বছর হয়ে গেল, কোনো নিয়োগ নেই। হয়েছে কেন? ওই যে ওবিসি তালিকা। আর 2023-এর টেটের রেজাল্ট তো বেরোয়নি। আর সি টেট তো হয়েই যাচ্ছে বছর 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 বছর। সি টেটের নিয়োগ হচ্ছে, খবর নেন। তাহলে কি করে আপনারা আশা করেন? বাস্তবকে বুঝুন। ট্রাই টু কাম টার্মস উইথ রিয়ালিটি। পাশাপাশি আর কি? পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ইতিমধ্যেই অভিযোগ উঠে গেছে যে এই পরীক্ষাতে বহু দাগি বসেছেন। দাগি কি শব্দচয়ন শিক্ষকদের প্রতি, দাগি বসেছেন। ওই তালিকা হয়েছিল, তার বাইরেও নাকি অনেক দাগি আছে, সেগুলো সরকার চেপে রেখেছে। সব তৃণমূলের লোকজন নাকি, তারা তৃণমূলের কারো কাউন্সিলরের বউ, কারো মেয়ে, কারো ছেলে। আর দলটা আমরা লোক বেশি খায়, দলবাজিটা আমরা বেশি বুঝি। হ্যাঁ, তৃণমূলের লোকজন। আসল উদ্দেশ্য যে কারা জনতা, সেটা ওরা সাধারণ লোক বুঝবে না। তাহলে কি হবে? পরীক্ষা নিয়ে মামলা হবে, এবং একজন কি নেতা কি যেন আছেন, কি মানে ছাত্র নেতা, মানে আন্দোলনকারীর নেতা, কি যেন নাম, সুমন, তিনি যোগ্য তালিকা চেয়েছেন। তিনিও বলেছেন হ্যাঁ মামলা হবে, শুভেন্দুবাবুও বলেছেন মামলা হবে, সবাই বলছে মামলা হবে। স্বাভাবিক, দাগিরা বসে গেছে। সুপ্রিম কোর্ট বলেছে দাগিরা বসতে পারবে না, তা সত্ত্বেও দাগিরা বসে গেছে। অতএব কি করে পরীক্ষাটা ঠিকঠাক হলো? তাহলে পরীক্ষা নিয়ে যদি মামলা হতে থাকে, তাহলে রেজাল্ট কবে বেরোবে? আর বেরোলেও নিয়োগ কবে হবে? ভাবতে থাকুন, নিজেরাই উত্তর পেয়ে যাবেন। খেলা বহু আছে। আর যারা বলছেন যে স্যার আমাদের তো চাকরি চলে গেল, ওই যে অশিক্ষক কর্মচারী অমুক তমুক, তারা কি হবে আমাদের? অন্য দপ্তরে অনেকে যারা যোগ্য শিক্ষক আছেন, তাদের অন্য দপ্তরে নিয়োগের কথা বলা হয়েছিল। সেখানেও যে তারা, মানে যেখান থেকে তারা ফিরে এসেছেন, আগে পেয়েছিলেন, সেখানেও যে তারা চাকরি পাচ্ছেন এমন নয়। বহু ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তারা পাচ্ছেন না আগেকার পদে ফিরে যেতে। সেই ক্ষেত্রে অবশ্য সুপার নিউমারি পোস্ট তৈরি করার কথা বলা হয়েছে। সেটা কি সরকার করবে? আবার খরচা, সেটাও দেখার আছে, অনেক কিছু দেখার আছে।
পরিশেষে অনেকে বলছেন যে নেপালের মতো দেখিয়ে দেবো আমরা, মানে টেটে 2022-এর টেটে আন্দোলনকারীরা, তাঁরা বলেছেন কিনা না মিডিয়া বলেছে আমি জানি না, একটা খবরে দেখলাম আমাদের বেকার যুবক যুবতীদের সঙ্গে বঞ্চনা হচ্ছে, আমরা নেপালের মতো করব। আরে বাপ রে বাপ, কি করে করবেন? নেপালে যারা করেছে তাদেরকে যারা করিয়েছে তারাই তো এই কাজটা এখানে করছে। নেপালে আন্দোলনটা কারা করেছে? যুবক যুবতী জেনারেশন জেড কারা করিয়েছে? বেসরকারি মালিকেরা করিয়েছে, কোকাকোলা করিয়েছে, তারা ফান্ডিং করেছে। এই আন্দোলনটা কেন শুরু হয়েছিল? ওই যে ইউটিউব, ফেসবুক এগুলোকে রেগুলেশন করতে গিয়ে, 26খানা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে রেগুলেশন করতে গিয়ে যখন তারা কথা শোনেনি, তাদেরকে ব্যান করেছিল অলি সরকার। তো এরা কারা? বেসরকারি সংস্থা, তাদের হয়ে ওরা পথে নেমেছিল। তাহলে আন্দোলনটাকে কারা প্রমোট করলো? কর্পোরেট হাউস প্রমোট করলো। এরা বোঝাই যাচ্ছে, ওদের ওয়েবসাইটে লেখাই আছে, আমি নেপালির ওয়েবসাইট যারা আন্দোলনটা করেছে নেপালে, সেখানে এইসব কোকাকোলা থেকে শুরু করে যারা বড় বড় কর্পোরেট যাদের টাকা পয়সা দেয়, ফান্ডিং করে, সবই উল্লেখ আছে, বুক ফুলিয়ে বলে দিয়েছে ওরা। বেসরকারি সংস্থারাই তো আন্দোলনকে প্রমোট করেছে, আমি আগের ভিডিওতে বলেছি। আর এখানে বেসরকারিকরণের জন্য এসব হচ্ছে, তাহলে কি করে আপনারা আন্দোলন করবেন? হ্যাঁ, সেই মুরদ আছে। এসব আন্দোলন লড়াইয়ের কথা বহু আগেই বলেছিলাম, তখন কেউ বিশ্বাসই করেনি, পাগল টাগল বলেছেন। বলেছি স্কুল ইজ ডেড, লং লিভ দ্য স্কুল, সেই 2020 লকডাউনের পরপর লেখা, সেই সময়ের লেখা দ্বিতীয় খণ্ডে এখনো জল জল করছে। অ্যালার্ট করেছি, এই শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলছে ওরা, ওদের দরকার মিটে গেছে, রিসেট করছে, আর হবে না নিয়োগ। তখন কেউ শোনেননি, হেসে উড়িয়ে দিয়েছে, লোকটা পাগল নাকি? তখন থেকেই আমি আন্দোলনের ডাক দিয়েছিলাম, বলেছিলাম আমরা কিছু সহযোদ্ধা মিলে আমাদের শুধু তো শিক্ষক ব্যাপারটা নয়, পুরো ব্যাপারটাকেই আমরা সতর্ক করার চেষ্টা করি। আমরা এখনো করছি এটুকুই। কিন্তু শিক্ষক সমাজ স্টে হোম স্টে সেভ করার সময় তারা কি কল্পনা করেছিলেন যে আমাদের ওপরে এই সব খাড়া নেমে আসবে? আমি তখন বলেছিলাম লকডাউনের সময় যারা ভালো আছেন, স্টে হোম স্টে সেভ করছেন, আনলক পিরিয়ডে তাদের উপর ভয়ানক বিপদ নেমে আসছে, তখন তারা ভালো থাকবেন না। তাই তখন আপনারা সবাই না হলে উল্লেখযোগ্য অংশ শিক্ষকেরা ঘরে থেকে বসে থেকে মাইনে পাচ্ছিলেন নিয়মিত। এটা প্ল্যানফুলি করা হয়েছিল, যাতে করে শিক্ষকদের বিচ্ছিন্ন করে দেওয়া যায়, আরো বেশি করে হিংসা ঈর্ষা তৈরি করা যায়। তো তবুও শিক্ষকরা বুঝতে পারেননি, তাদের একটা উল্লেখযোগ্য অংশ ঠেলাওয়ালা যারা সবজি বিক্রি করে, হকার, ওই যে একটা টাইম ফ্রেম করা হয়েছিল 11টা পর্যন্ত, তার বাইরে রাস্তায় কেউ সবজি বিক্রি করলে তারা আবার ফেসবুকে পোস্ট দিয়ে, ছবি দিয়ে কর্তৃপক্ষকে বলছেন এই যে এরা হলো সুপার স্প্রেডার, এরা হচ্ছে করোনা ছড়াচ্ছে। সেই সময় হকারদের অবস্থা, ছোটখাটো দোকানের অবস্থা, মল তো খোলা ছিল, তারা কামিয়ে নিয়েছে, অনলাইন কামিয়ে নিয়েছে। ছোটখাটো দোকান, হকার, সবজি বিক্রেতার কি করুণ অবস্থা হয়েছিল অধম নিজের চোখে দেখেছে, যতটা পারে। যাই হোক, সেটা আলাদা কথা, নিজের চোখে দেখেছে ভয়ঙ্কর পরিস্থিতি। সেই সময় আপনারা ওদের সবাই না হলেও একটা উল্লেখযোগ্য অংশ এইসব খেটে খাওয়া গরিব মানুষ, হকার, ফুচকাওয়ালা বলুন, যারা চেষ্টা করছিল কিছু করার, সেই লকডাউনের বাজারেও মাঝে মাঝে দোকান খুলছিল চুপি চুপি। চাওয়ালার কাহিনী মনে আছে? কিভাবে তাদের পেছনে মিডিয়া লেগে তথাকথিত শিক্ষক সমাজ এবং সরকারি কর্মচারী যারা স্টে হোম এবং সেফ ছিলেন, সবাই বলবো না, আমি আবার বলছি সবাই নন, একটা অংশ, তারা তাদের লাইফ হেল করে দিয়েছিল। তখন আমি বলেছিলাম ঘুঁটে পড়ে গোবর হাসে। এখন আপনারা হাসছেন, মজা পাচ্ছেন, সুপার স্প্রেডার বলছেন, আপনাদেরও সময় আসছে। তাই সেই সময়ে যাদের উপার্জনে একটু আঁচ লাগেনি, কর্পোরেটও দেখেছি কারো মাইনে 20% কমিয়ে দিয়েছিল, তো ছাঁটাইও করেছিল, কারো মাইনে বন্ধ করে দিয়েছিল। কিন্তু একমাত্র সরকারি কর্মচারীরাই সেই সময় ঘরে বসে ঠিক সময়ে মাইনেটা পাচ্ছিলেন। এই নিয়ে আমি পোস্ট দিয়েছিলাম, তারাই সবচেয়ে নিরাপদ ছিলেন, মানে দেখানো হয়েছিল। এবং সবচেয়ে
ভয়ঙ্কর ব্যাপার। তারা এটা ভেবে নিয়েছিলেন যে আমরা সত্যিই নিরাপদ। তারা বোঝেননি এটা একটা ফাঁদ, এটা একটা ফাঁদ, ইটস এ ট্র্যাপ। তখনই আমি তাদের অ্যালার্ট করেছিলাম, সাবধান হন, সতর্ক থাকুন, আপনাদের পালা আসছে। এভাবে গরিব নিম্নবিত্ত মানুষ, হকার, এদের প্রতি বিরূপ হবেন না, এরা আমাদেরই অংশ। আপনার সন্তানরাও একদিন ওই ধরনের পেশা বেছে নিতে বাধ্য হতে পারে। এখন তো তাই হবে। এখন তো কি অবস্থা, মধ্যবিত্তের ছেলেমেয়েরা পড়াশোনা করে আগের মতো স্কুল কলেজের চাকরি পাবে, সরকারি চাকরি পাবে? ওটিপি জেনারেট করে বাঁচতে হবে, ওটিপি নিয়ে, ফ্লিপকার্ট ওটিপি, সব ওটিপির জমানা, কিলোমিটারে পয়সা, আর এদিক ওদিক কিছু সরকারি চাকরি, বেসরকারি চাকরি, যেখানে একটাই লোক থাকতে হবে স্কিল আপনার, সেলিং স্কিল, অন্য স্কিলের কোনো দরকার নেই। ও বাকি সব এআই রোবোটিক্স দিয়ে ওরা চালিয়ে নেবে। আপনি মাল বিক্রি করতে পারেন কিনা, পরিষেবা বিক্রি করতে পারেন কিনা, সে মোবাইলই হোক বা পলিসিই হোক, বিক্রি করার ক্যাপাসিটি, সেলিং ক্যাপাসিটি, এটাই আপনার একমাত্র স্কিল। এই মধ্যবিত্ত ছেলে মেয়েদের যারা পড়ে আছে অবশিষ্ট, বা যারা এখনো পড়াশোনা করছে, ভাবছে যে এদের জন্য এটাই থাকবে। থাকলে টিকলো, না হলে ভাতা, ভাগ্য ভালো হলে ভাতা, সেখানেও অনেক কাহিনী আছে। তাহলে যাদেরকে আপনারা ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন, লো ক্লাস, সবাই নয়, একটা অংশ, আবার বলছি, লো ক্লাস, আপনারা নিজেদেরকে মহান ভাবতেন, স্টেটাসে পৌঁছে গেছেন। এবার আপনাদের সন্তান সন্ততিদের অবস্থা তাদের লেভেলে নেমে যাবে, মধ্যবিত্তের বিনাশ তাদের চাইতেও কম লেভেলে নামবে। একটা রং মিস্ত্রি, একটা যোগানদার, একটা রাজমিস্ত্রি, ম্যাশন, মাসে আরামসে 15-20 হাজার টাকা ইনকাম করে, কেউ আরো বেশি করে, আমি নিজে জানি। একটা প্লাম্বার আরামসে 30-40 হাজার টাকা ইনকাম করে, সব পাশে সমান হয় না, কিন্তু করে, আমি জানি এরকম অনেক স্কিল। কিন্তু আপনার সন্তান সন্ততি ওই একাডেমিক স্কিল, ভালো রেজাল্ট, দুর্দান্ত গ্র্যাজুয়েশনের রেজাল্ট, অমুক রেজাল্ট, তমুক রেজাল্ট, মাধ্যমিকের র্যাঙ্কিং, উচ্চ মাধ্যমিকের র্যাঙ্কিং, কিচ্ছু করতে পারবে না যদি না স্কিল থাকে। তো আলটিমেটলি, আর না হলে ওই সেলিং স্কিল, আর টপ লেভেলে এআই রোবোটিক্স, যদি সেই মেধার কেউ থাকে, সেখানে তো খুবই কম লোক লাগবে ফিট করার জন্য। তাহলে এই যে মহাকালের যে পাঠটা, সেটা বুঝুন এবার। যারে তুমি নিচে ফেলো, পুরোটা পড়ার দরকার নেই তো। যাদেরকে নাক ছিটকেছেন, যাদেরকে দেখে সবাই করেননি, বহু শিক্ষককে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, আমার সঙ্গে তারা রয়েছেন, অন্যত্র রয়েছেন, দেখা হয়, যোগাযোগ হয়, একটা উল্লেখযোগ্য অংশ। তারা কি কখনো ভেবেছিলেন যে এই পেশাগুলোতে লোকগুণ যত উপার্জন করে বাঁচে, চলায়, সংসার চালায়, তাদের সন্তান সন্ততিরা সেটাও আগামীতে করতে পারবে না? সেটাও পেলেও তাদের নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করবে? ভাবেননি। তাই এখন বলি, এখনো আমি বলে চাই, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।